হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকে এসএসসির রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের বোর্ডের এমসিকিউ সলভ ক্লাস। তো শুরু করি। আমাদের প্রথম এমসিকিউ এখানে বলা আছে টাংস্টেনের প্রতীক কোনটি? আচ্ছা বুশরা, তুমি বলো, টাংস্টেন যে মৌলটা আছে এই মৌলটার নামকরণ কি ইংরেজি শব্দ থেকে হয়েছে নাকি ল্যাটিন শব্দ থেকে হয়েছে? এই টাংস্টেনের নামকরণ কিন্তু একটা ল্যাটিন শব্দ থেকে হয়েছে। আর টাংস্টেনের ল্যাটিন নামটা কি? ল্যাটিন নামটা হলো গিয়া উলফ্রেম। ঠিক আছে, এই জন্য এর প্রতীক হইল গিয়া ডাব্লু। সো বি হইল গিয়া আমাদের উত্তর। হয়ে গেল। আচ্ছা, তাহলে 2 নম্বরটা এটা করতে কতক্ষণ লাগবে পরীক্ষার হলে? 10 সেকেন্ডও না। কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আচ্ছা, এখানে কোন নিয়ম ফলো করে? আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি সম্পন্ন উভশক্তি স্তরে আগে প্রবেশ করবে আউফবাউ নীতি অনুসারে। আর এটা কিভাবে আমি ঠিক করব কোনটা উচ্চ শক্তি কোনটা নিম্ন শক্তি সম্পন্ন? N+L নীতির মাধ্যমে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে এই যে 4টা উপশক্তি স্তর দেয়া আছে, এই 4টা উপশক্তি স্তরের মধ্যে N+L এর মান কোথায় কম বলো তো? আমার কিন্তু দেখো এখানে 5s আছে আর 5d আছে। তার মানে অবশ্যই যেখানে 5s আছে সেখানে তো আর 5s মানে ড্যাঙ্গাইয়া 5d তে যাবে না, তাই না? তো হয় প্রথমে যাবে 5s, আর এখানে আছে কি 4 নং শক্তি স্তরের 4p আছে 4f আছে, যেদিকে 4p উপস্থিত সেখানে তো 4p রে ড্যাঙ্গাইয়া 4f এ কখনোই যাবে না। তার মানে আমার কিন্তু এই দুইটা অপশন আমি অটোমেটিক, এই 2 নম্বর অপশন আর 4 নম্বর অপশন আমি অটোমেটিক আমি এগুলো বাদ দিয়ে দিছি। বাকি থাকে শুধু 1 নম্বর অপশন আর 3 নম্বর অপশন। এটা এখানে দেখো 5s এর ক্ষেত্রে আমার N+L এর মান কত হয় বলো তো? 5+0 না, মানে 5। আবার এই যে 4pর ক্ষেত্রেও কিন্তু আমার N+L এর মান হবে কত হয় বলো তো? 4+1 মানে 5। তাহলে এই 5s এর ক্ষেত্রে N+L এর মান 5, আবার 4p এর ক্ষেত্রে N+L এর মান 5। তাহলে যেহেতু N+L এর মান সমান, এই সময় আমি দেখব কোথায় n এর মান কম। এই দেখো 4p তে এখানে n এর মানটা কম 4, এর জন্য আমার কিন্তু এই 4p হলো গিয়ে নিম্ন শক্তি সম্পন্ন, অর্থাৎ 4p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। পারবা না পরীক্ষা হলে এটা? এরপরে এ সমান সমান কি এর পরিচয় দেওয়া, যে 19 39 x+। দেখো এখানে পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 19, ভর সংখ্যা হলো গিয়ে 39। পারমাণবিক সংখ্যা মানে এই মৌলে আমার প্রোটন আছে 19টা। আর প্রোটন 19টা থাকলে নর্মাল একটা মৌলের কথা বলতেছি, নিরপেক্ষ মৌলে, নিরপেক্ষ মৌলে কিন্তু আমার ইলেকট্রনও থাকে 19টা। আচ্ছা, 19টা প্রোটন আছে এমন মৌলের নাম কি বলো তো? এমন মৌলের নাম কি? এমন মৌল কিন্তু পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো গিয়া আমার 19টা। তাহলে আমার নিউটন কয়টা বলো তো? আমি কিন্তু জানি যে ভর সংখ্যা থেকে আমি যখন এই পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দিই তখন কিন্তু আমি নিউটনের সংখ্যা পাইয়ে যাব। তাহলে 39 থেকে 19 বিয়োগ করলে আমার হবে 20। তাহলে এখানে যে বলছে এ এর নিউটন সংখ্যা কত, আমার উত্তর হবে কত? আমার উত্তর হবে 20টা। আচ্ছা, 4 নম্বরে কি আর কিছু এক্সট্রা ইনফরমেশন আমি তোমার দিই। এখানে এক্স এর উপরে দেখো মাথায় একটা প্লাস দেওয়া, তার মানে এটা কিন্তু একটা নিরপেক্ষ মৌল না। এটা কিন্তু একটা কি নিরপেক্ষ মৌল না, তার মানে ও কি, ও কিন্তু একটা আয়ন। ও কেমন আয়ন? যেহেতু পজিটিভলি চার্জড আয়ন, তার মানে ও হলো একটা ক্যাটায়ন। আর যেহেতু ওর পারমাণবিক সংখ্যা 19, তার মানে এই মৌলটার নাম অ্যাকচুয়ালি কি? মৌলটার নাম হলো গিয়ে পটাশিয়াম, যার প্রতীক হইলো গিয়া কে। কারণ পটাশিয়ামের নামকরণ কিন্তু ল্যাটিন শব্দ থেকে এসেছে, মানে পটাশিয়াম আসছে কেলিয়াম নামক একটা শব্দ থেকে, আর এই জন্যই পটাশিয়ামের প্রতীক হইলো গিয়া কে। তো এই যে পটাশিয়ামের আমি প্রোটন 19টা বুঝলাম, নিউটনও 20টা বুঝলাম। নর্মাল নর্মাল অবস্থায় ইলেকট্রনও ছিল 19টা, কিন্তু এইখানে কিন্তু কে এর উপরে প্লাস আছে একটা, মানে পটাশিয়াম আয়ন। তাহলে এই যে কে প্লাস মানে কি? পটাশিয়াম মৌল, নর্মাল পটাশিয়াম মৌল থেকে একটা ইলেকট্রন ত্যাগ করার পরে কিন্তু এই পটাশিয়াম আয়নটা সৃষ্টি হয়েছে। তার মানে আমার আগে ইলেকট্রন ছিল 19টা, কিন্তু পটাশিয়াম প্লাস এখানে ইলেকট্রন কয়টা বলো তো? হ্যাঁ, 19 থেকে একটা বিয়োগ হয়ে থাকে 18টা। 18টা ইলেকট্রন। তাহলে আমার 4 নম্বর কোশ্চেনে বলছে এ এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, এ এর শেষ স্তর কোনটা? এ কে? এ কিন্তু পটাশিয়াম, তাই না? তাহলে পটাশিয়ামের শেষ স্তরে ইলেকট্রন কয়টা দেখো? পটাশিয়াম যদি মানে শক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস করি, প্রথমটায় যাবে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে যাবে 8টা, তৃতীয় শক্তি স্তরে কয়টা যাবে? 9টা নাকি? 9টা তো যাবে না, 8টা যাবে। আর 8টা যাওয়ার পরে 19 নম্বর ইলেকট্রনটা কিন্তু চতুর্থ শক্তি স্তরে যায়।
তাহলে এই অনুসারে বলো তো এ এর শেষ স্তর ইলেকট্রন সংখ্যা কত? এক। এই ভুলটাই আমরা সবাই করব পরীক্ষার হলে, বুঝছো? এ, এখানে এর পরিচয় কি? এ কিন্তু পটাশিয়াম মৌল না, এ হলো গিয়ে পটাশিয়াম আয়ন। ঠিক আছে, পটাশিয়াম আয়ন কিভাবে হয়েছিল জানি, একটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করার মাধ্যমে আমার পটাশিয়াম আয়ন হয়েছিল। তাইলে আমার পটাশিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, তখন এই চতুর্থ শক্তি স্তর থেকে কিন্তু একটা ইলেকট্রন কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। তাহলে এই এক কি থাকবে? তাহলে তখন আমার শেষ স্তরে ইলেকট্রন কয়টা হবে? আটটা না? তাহলে আমার অ্যান্সার কত হবে? আটটা। দেখছো, তারা কিন্তু অনেক চালাক, তারা কিন্তু প্রথমে ওয়ানই রাখছে, কারণ তারা জানে যে সবাই কি ভুলটা করবে। এটা কিন্তু আমিও করি প্রশ্নে। 5 নাম্বার দেখো, সোডিয়ামের ল্যাটিন নাম কি? তার মানে সোডিয়াম একটা মৌল যার নামকরণ বা প্রতীকটা আসছে কিভাবে, ল্যাটিন নাম থেকে। তাই ল্যাটিন নাম কি? নেট্রিয়াম, তাই না? দেখো, সাপোজ একজন ল্যাটিন নামটা জানে না, সে শুধু জানে যে সোডিয়াম, সোডিয়ামের প্রতীক হইল গিয়ে এনে, কমন সেন্স দিয়ে কিন্তু বলতে পারবে এখানে যেগুলো আছে এই চারটা, এই চারটার মধ্যে এই নেট্রিয়াম থেকে যে এনে আসছে, এটা কিন্তু কমন সেন্স থেকে উত্তর দেয়া যায়। 6 নাম্বারটা দেখো কি, লিউকেমিয়া। আচ্ছা, লিউকেমিয়া জানি কি? ব্লাড ক্যান্সার। লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? এই বলো, গত ক্লাসে তো শিখেলাম, কোনটা ব্যবহৃত হবে? আমি আয়োডিন 131, টেকনিশিয়াম 99, কোবাল্ট 60 নাকি 32 ফসফেট? ডি নাম্বার, ইয়েস, ভেরি গুড, 32 ফসফেট। তাহলে বলো, এই যে কোবাল্ট 60, এটা কিসে ব্যবহৃত হয়? টিউমার, টিউমারের মানে অবস্থান নির্ণয় আর টিউমারের চিকিৎসা এটা ব্যবহৃত হয়। আর আয়োডিন 131 কিসে ব্যবহৃত হয়? থাইরয়েড ক্যান্সারের নিরাময়। টেকনিশিয়াম 99 কোথায়, মানে কোথায় ব্যবহৃত হয়? রোগাক্রান্ত স্থানের ছবি তোলার জন্য, রোগ নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো সব হয়ে গেছে। আরেকটা ছিল ওই যে ইরিডিয়ামের একটা ছিল 191 না জানি 192, ইরিডিয়ামের ওটা কিন্তু ব্যবহৃত হতো কিসে? ব্রেন ক্যান্সারে। দেখো, এই 6টা হয়ে গেল। 7 নাম্বার কি বলছে, একটা ইলেকট্রনের ভর। আচ্ছা, প্রথমে যে অপশনটা দিয়েছে 1.673, আমি কিন্তু জানি এই যে 1.673, 1.675, এটা কিন্তু হইলে গিয়ে প্রোটনের, বুঝছো? কারণ প্রোটন আর নিউট্রনের কিন্তু খুবই কাছাকাছি ভর। দেখো, এটা হলো 673, এটা হলো 675। আবার দেখো এগুলো মিলাও, 18 × 10⁻⁻24 গ্রাম, হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা হলো গিয়ে প্রোটনের ভর প্রথমটা। আর 3 নাম্বারটা এটা হলো গিয়া নিউট্রনের ভর। বাট আমার কোশ্চেনে চাইছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কি? এই যে 9.11, আচ্ছা দেখি তো এগুলো সব ঠিক আছে কিনা। 9.11, এটা ঠিক আছে, ইন্টু 10⁻28 গ্রাম। অপশনটা ঠিক আছে। তারা চাইলে এরকমও কিন্তু করতে পারতো, মনে করো ডিতে এই অপশন না দিয়া যদি এমন দিত যে 9.11 ইন্টু 10⁻27 গ্রাম। আর মনে করে যে বিতে, আচ্ছা দেখো এই যে সংখ্যাটা আছে এটা কি সংখ্যা বলো তো? এই যে 1.6 ইন্টু 10⁻19, এটা কিন্তু ভর না, এটা হলো কি আমাদের এই যে কণা, এগুলোর কণার চার্জ, ইলেকট্রনের চার্জ কত, এটা কিন্তু -1.60। আর এখানে এক্সাক্ট যে নাম্বারটা লেখা, এটা হলো গিয়া প্রোটনের চার্জ, প্লাস 1.6 ইন্টু 10⁻19। মনে আছে এগুলো? তো তারা কিন্তু চাইলে বিতে এই অপশনটা না দিয়ে যদি এমন দিত যে 9 ইন্টু, সরি 9 ইন্টু 11, 10⁻31 কেজি। অনেকে দেখতো কি 9.11 দেখেই মনে করো ইন্টু 10⁻, কনফিউশন হইতো এর কি -27 নাকি -28, এই দুইটার মধ্যে কনফিউশন হয়ে এইটা দাগাই দেবে। কিন্তু এটা কিন্তু ভুল হবে। আমার কারেক্ট আনসার কিন্তু হবে এইটা, ইন্টু 10⁻31, যেহেতু কেজিতে দেয়া আছে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তো 7 নাম্বার অনেক ইজি ছিল। 8 নাম্বারে কি, বোর পরমাণু মডেল। আচ্ছা, বোর পরমাণু মডেল কত সালে দিয়েছে বলো তো? 1913 সালে। আর রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়েছিল 1911 সালে। গেল 8 নাম্বার। 9 কি, বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? আচ্ছা, বোরের পরমাণু মডেল অনুসারে কিন্তু পারমাণবিক বর্ণালীগুলো ব্যাখ্যা করা যায়। তো আমি বলছিলাম যে যখন একটা ইলেকট্রন, কি দাঁড়ো, যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাইতো, তখন কি করতো সে? শক্তি বিকিরণ করতো, আলোক শক্তি। ওই বিকিরিত শক্তিটা যখন আমরা একটা প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাইতাম, তখন কিন্তু আমরা স্পেকট্রাম বা বর্ণালী পাইতাম। আর বলছিলাম যে বোরের মডেল একটা সীমাবদ্ধতা ছিল যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে এদিকে দেখো, এখানে এক ইলেকট্রন কার আছে? একটা ইলেকট্রন এই চারটার মধ্যে। বি, দেখছো এটা কিন্তু আমি শিখেছিলাম, এই মনে আছে এক্সাক্ট এই উদাহরণটা আমি তোমার ক্লাসে শিখেছিলাম।
হুম, কারণ হিলিয়াম প্লাস, হিলিয়ামে ইলেকট্রন থাকে মূলত দুইটা, কিন্তু যেহেতু প্লাস তার মানে এটা ক্যাটায়ন, একটা ইলেকট্রন দিয়ে দিছে, এই জন্য একটা ইলেকট্রন এখানে। আর লিথিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন বলো তো? হ্যাঁ, দুই। নর্মাল লিথিয়ামে তিনটে ইলেকট্রন, আর লিথিয়াম প্লাসে দুইটা ইলেকট্রন। পারছো তুমি। 10 নম্বর, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম? এত মানে এই মিনিটের মধ্যে উত্তর, তাই না? ক্রোমিয়াম। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে কি কি? ক্রোমিয়াম আছে, কপার আছে, আরেকটা আছে তার নাম হলো গিয়ে মলিবডের নাম। এটাগুলো, এটা কোশ্চেন সম্ভবত তোমার আসবে না। 11, কোন মৌলের একটি পরমাণুর ভর আমাকে দেওয়া এত গ্রাম, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর আমি কিভাবে বের করবো বলো তো? সূত্র আছে না? আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, উপরে থাকবে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই নিচে থাকবে C12 আইসোটোপের পরমাণুর ভরের 1/12 অংশ। মনে পড়ে? তো অ্যান্সারটা কত হবে দেখো ক্যালকুলেটরে। উপরে আমার 3.16 টু 10⁻⁻23, আর নিচে হইল গিয়া এই মান কত ওই C12 আইসোটোপের ওইটার 1.66 ইন্টু 10⁻⁻24, রাইট? আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটা আসছে 19.03, মানে ওই যে 19 হবে উত্তর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর 19, এটা জানি। কে এই মৌলটার নাম কি বলতো? কার আপেক্ষিক পারমাণবিক ভর 19? পটাশিয়াম। এই পারমাণবিক সংখ্যার কথা বলতেছি নাকি, আমি তো আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়? প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে তার ভর সংখ্যাই হইল কি আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বা ভর সংখ্যা 19 কি আছে এমন? এটা কিন্তু হবে, তুমি মিউট করো, তোমার মনে কল আসছে। দেখো, এটা হবে আমাদেরকে ফ্লোরিন হবে, কারণ ফ্লোরিনের আমার পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 9, আর ভর সংখ্যা হইলো গিয়া 19। আর আমরা জানি প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে ভর সংখ্যাটাই হইলো গিয়া তার আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? আর এখানে তো আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে বলা, বাট গড় আপেক্ষিক পারমাণবিক ভর নামে আরেকটা টার্ম আছে, ওইটা কিন্তু ভর সংখ্যার সাথে মিলবে না, ওইটার আবার আলাদা সূত্র আছে। হ্যালো। আচ্ছা দেখো, আমার 12 নম্বর কি বলা হয়েছে? এল, এটা কিন্তু এল। এল সমান সমান 3। এল সমান সমান 3 মানে এটা কোন উপশক্তি স্তর? এটা কিন্তু এফ উপশক্তি স্তর। তাহলে এই এফ উপশক্তি স্তরে ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? এটা কিন্তু করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে যে এফ উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো গিয়া 14টা। এটা বরিশাল বোর্ড, মানে আমার বোর্ডের কোশ্চেন 24 সালে আসছে। আর এছাড়া যদি কেউ সূত্রের মাধ্যমে করতে চাও, তাহলে সূত্র কি? উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হলো গিয়া 2 × 2L+1। তাহলে এল এর জায়গায় জাস্ট তুমি এই এখানে তো 3 দেওয়া, তাহলে 3 বসাবা। 3 দুগুণে 6 আর 1 কত? 7। তাহলে 7 দুগুণে 14টা। আমরা কিন্তু সূত্রের মাধ্যমে এভাবে বের করতে পারি, ঠিক আছে? আর 11 নম্বরটা আশা করি একটু বুঝছো, এটা নিজের একবার করো। এটা আরেকভাবে আমি করাইতে পারি। কিভাবে? দেখো, আমি জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর মূলত হইলো গিয়া, দেখো এই আপেক্ষিক পারমাণবিক ভর অথবা পারমাণবিক ভর বলতে বুঝায় মোল সংখ্যক পরমাণুর ভর। মোল সংখ্যক মানে ওই অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23টি পরমাণুর ভর। তাহলে একটা পরমাণুর ভর তোমাকে দিয়ে দিয়েছে কত? 3.16 ইন্টু 10⁻⁻23। তাহলে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণুর ভর কত হবে? এটা হলে কি আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো, এটা কিন্তু কাটাকাটি চলে যায়, মানে কাটাকাটি, বুঝছো তো? আর এটার সঙ্গে এটা যদি তুমি গুণ করো, তাহলে তোমার অ্যান্সার যেটা আসছে ওইটাই আসবে। তাও আমি তোমার করে দেখাই দিচ্ছি, গুণ করো নিজের হাতে হাতে। দেখো কত আসছে, 19.0329। মানে আমরা কিন্তু দুইভাবেই করতে পারি, কিন্তু আমাদের বইতে আমি প্রথমে যে নিয়মটা দেখাইছি ওই সূত্রটা জাস্ট দেয়া আছে, এই সম্পর্কে বলা নাই, বাট এটাও হবে। বুঝতে আসছো? ঠিক আছে। এখন আমরা পরবর্তী 13 নম্বর এমসিকিউটা দেখো, একটু বড় করে নি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো 13 নম্বর, পরমাণুর এন শেল মানে কত নম্বর শক্তি স্তর? 4 নম্বর। ইয়েস, ভেরি গুড। এন শেল মানে 4 নম্বর শক্তি স্তর। এখন 4 নং শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকে? 4টা। 4টা। ওই আমি কিন্তু শিখেছিলাম যে যত নং শক্তি স্তর ততটি উপশক্তি স্তর। 4টা। কতক্ষণ লাগলো করতে? 5 সেকেন্ডও লাগে?
ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? আচ্ছা তুমি বলো, ল্যাটিন ক্যালসিয়াম তো হবে না, কোবাল্টও হবে না, নাইট্রোজেনও হবে না, বাকি থাকে এই যে কে, ক্যালিয়াম মানে পটাশিয়াম। কোবাল্ট 2+ এর ইলেকট্রন বিন্যাসে দেখো, কোবাল্ট আগে তো আমার কোবাল্টের ইলেকট্রন বিন্যাসটা জানা লাগবে। আচ্ছা উপশক্তি স্তরের ভিত্তিতে করো তো কোবাল্টের ইলেকট্রন বিন্যাস। 1s2, 2s2। আচ্ছা কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? 27। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আগে লিখি, তারপরে 4s, আচ্ছা 3p, 4s2। 3d তে কয়টা বাকি থাকে দেখো তো, 20টা তো অলরেডি হয়ে গেছে, বাকি থাকে আর 7টা, তাহলে 3d 7। এখন আমার যখন কোবাল্ট, এখানে তো কোবাল্ট 2+ আয়ন, তাহলে আমার 2টি ইলেকট্রন বের হয়ে যাবে। কোথা দিয়ে বের হবে? এই 4 নং শক্তি স্তর থেকে বের হয়ে যাবে, তাহলে এটা হুশ গায়েব। এখন আমার বাকি থাকবে শুধুমাত্র এইটুক। তাহলে এর ইলেকট্রন বিন্যাসে এম শেল, এম শেল মানে কত নম্বর শক্তি স্তর? 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর শক্তি স্তর। তো 3 নম্বর শক্তি স্তর ইলেকট্রন কয়টা দেখো তো? 1 নম্বরে আছে 2টা, এই 2 নম্বর শক্তি স্তর আছে 2 আর 6 8টা, আর 3 নং শক্তি স্তরে আমার মোট ইলেকট্রন কয়টা? 6 আর 2 8, 8 আর 7 15। ঠিক আছে না? 15টা। তাহলে আমার অ্যান্সার কত হবে? 15টা। এখানে যদি কোবাল্ট 2+ না থেকে কোবাল্ট 3+ থাকতো, তাহলে কিন্তু আমার অ্যান্সার হইতো এই 14টা, কারণ ওই সময় একটা ইলেকট্রন এই 3d থেকে বের হয়ে যায় 3d6 হয়ে যেত। এই সহজ লাগে এমসিকিউ গুলা? জি স্যার। একে আগে থেকেই পারতে এত ভালো নাকি? দেখো পরবর্তী স্যার, 2টা প্রশ্নের উত্তর দাও। এখানে এই যে আমার নিউক্লিয়াসটা দেয়া, এই নিউক্লিয়াসের ভিতরে প্লাস দিছে, কারণ এখানে আমার প্রোটন আছে যেটা হলো কি পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন বাইরে এই যে শক্তি স্তর বা কক্ষপথগুলোতে আমার ইলেকট্রন গুলা, এই দেখো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে এইখানে একটা দেওয়া, আবার চতুর্থতেও একটা দেওয়া। আচ্ছা যাক দেখি প্রশ্ন পড়ি তারপর বুঝতে পারবো। সি শক্তি স্তরে, আচ্ছা সি শক্তি স্তর কোনটা দেখো তো, এই যে সি শক্তি স্তর, সি শক্তি স্তর কোনটা? এই শক্তি স্তরটা, এটা কত নম্বর শক্তি স্তর? 1 2 3, 3 নম্বর শক্তি স্তর, তাই তো? তাহলে এই 3 নং শক্তি স্তরে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত? এটা কিন্তু ওই যে বোরের যে উপপাদ্যটা ছিল, বোরের দ্বিতীয় উপপাদ্য, যে কোন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এর সূত্র ছিল কি? এম ভি আর সমান সমান এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। এখন কৌণিক ভরবেগ কত দেখো, আমার এইচ এর মান একটা ধ্রুবক 2 পাই, এটা সবই ধ্রুবক, জাস্ট এন এর মানটা বসাতে হবে। আর এখানে এন হইল গিয়ে তৃতীয় শক্তি স্তর, তার মানে এন এর জায়গায় জাস্ট তুমি 3 বসাবা, তাইলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। একটু ক্যালকুলেটার অ্যান্সারটা বের করো তো। হয়েছে? একটু দাঁড়া। স্যার বুঝতে। হুম, কত হয়েছে? বি নাম্বার 3.16 3 নম্বর। ইন্টু 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এই এককটাও কিন্তু আমি তোমাকে শিখেছিলাম, যে এই যে ভি, ভি এর একক হলো গিয়ে মিটার পার সেকেন্ড, বেগ, আর মানে কি ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য একটা, মিটার, এম মানে কি কেজি, তাহলে আলটিমেটলি আমার একক কত হবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আর এইখানে এন এর কিন্তু কোনো একক নাই, পাইয়ের কোনো একক নাই, তাহলে এই যে এইচ, এইচ বা এই যে প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, এইটার এককও কিন্তু এই কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। মনে আছে এগুলা? জি স্যার। ঠিক আছে মাশাল্লাহ। 17 নম্বরটা দেখো, উদ্দীপকের ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে, ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে দাঁড়াও, হুম, ইলেকট্রন বি শক্তিস্তর থেকে সি শক্তিস্তরে গমন করলে শক্তি শোষণ করবে। আচ্ছা দেখি তো বি শক্তিস্তর কোনটা? বি শক্তিস্তর হইলো গিয়ে 2 নম্বর শক্তিস্তর, এ শক্তিস্তর, এ হইলো 1, বি হইলো 2, সি হইলো 3। এখন তুমি বলো, দ্বিতীয় শক্তিস্তর থেকে যখন তৃতীয় শক্তিস্তরে যাবে তখন কি শক্তি শোষণ করবে? এটা কি সত্য? জি স্যার। সত্য। আবার বি শক্তিস্তর মানে 2 নম্বর শক্তিস্তরের ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, এটা 1 নম্বর শক্তিস্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি। আচ্ছা দাঁড়াও,
দেখো এখানে তাকাও, কৌণিক ভরবেগের সূত্রটা কি? ns/2 না? দেখো ns/2 না কৌণিক ভরবেগ। তাহলে এইখানে h/2 এইটা কিন্তু কখনো চেঞ্জ হইতেছে না, এটা কিন্তু জাস্ট একটা কনস্ট্যান্ট। তোমরা চাইলে এই যে কৌণিক ভরবেগ এটা যদি তাড়াতাড়ি কেউ বের করতে চাও, এই h/2 এই মানটা আগে বের করবা, এই মানটা বের করবা। ওই মানটা জাস্ট যদি কেউ মুখস্থ রাখো, তার সঙ্গে তুমি যদি বলে 2 নম্বর শক্তি স্তর, তাহলে 2 গুণ দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। এদের 2 নম্বর শক্তি স্তরে কৌণিক ভরবেগ কত। যদি বলে 4 নম্বর শক্তি স্তর, তাহলে জাস্ট 4-এর সঙ্গে ওই সংখ্যাটা গুণ দেবে, তাহলে তোমার অ্যান্সার ডিরেক্ট বের হয়ে যাবে। তো আমার মোট কথা হলো গিয়া, আমার কৌণিক ভরবেগ শুধুমাত্র আমার ডিপেন্ড করতেছে এই এন এর উপর। এই এন এর মান চেঞ্জ হইতেছে দেখেই আমার আলাদা আলাদা শক্তি স্তরের কৌণিক ভরবেগের মান চেঞ্জ হইতেছে। তাইলে এন এর মান যত বেশি হবে, আমার কি এই পুরোটার মান তত বাড়বে না বলো? যেহেতু এন উপরে আছে, সো এন এর মান যত বাড়বে আমার পুরোটার মানও কিন্তু তত বাড়তে থাকবে, সমানুপাতিক সম্পর্ক আর কি, একটা বাড়লে আরেকটাও বাড়বে। তাহলে 2 নম্বর শক্তি স্তরে কৌণিক ভরবেগ যত হবে, 3 নং শক্তি স্তরে কৌণিক ভরবেগ তার থেকে বেশি হবে না? জি স্যার। 4 নম্বর শক্তি স্তরে আরো বেশি হবে না? জি স্যার। তাহলে এখানে যে বলছে যে 2 নম্বর শক্তি স্তরের কৌণিক ভরবেগ 1 নম্বর শক্তি স্তরের কৌণিক ভরবেগ অপেক্ষা বেশি, কথাটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। অবশ্যই সত্য। তারপর 3 নম্বর বলছে এ শক্তি স্তর, মানে 1 নম্বর শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায়, 1 নম্বর শক্তি স্তরে ঘূর্ণায়মান অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ অথবা বিকিরণ কোনোটিই করে না, এটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। সত্য। এটা কিন্তু বোর্ডের একটা সাফল্য। উনি বলছিল যে নর্মাল স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না। কখন করে? যখন তারা কোয়ান্টাম জাম্প করে, একটা শক্তি স্তর থেকে অন্য একটা শক্তি স্তরে যায়। তিনটাই সত্য। ভালো, সত্যবাদী মানুষ। কোশ্চেনটা সত্যবাদী, পছন্দ হয়েছে আমার। রোজা রমজান মাস, তিনটাই সত্য। ভালো কথা। যদি এমন কোশ্চেন করতো যে নিচের কোনটি সঠিক নয়, ঠিক আছে, এই টার্মগুলো একটু মানে খেয়াল দিও যে কোশ্চেন আসলে কি করছে, এমন চালাকি কিন্তু তারা করতে পারে চাইলে। 18 নম্বর, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আবার n+l নিতে কোনটা হবে বলো তো? 4s হবে সম্ভবত এটা, কারণ এখানে 4, এইখানে হইলো গিয়া 5, এইখানেও হইলো গিয়া 5, এইখানে হইলো গিয়া 5, তাহলে এটা কম, এটা হইলো গিয়া ইলেকট্রন আগে প্রবেশ করবে। কোশ্চেনে দেখো সবসময় আগে বলে না, মাঝে মাঝে এমনও বলতে পারে কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে, অথবা বলতে পারে নিচের কোন অরবিটাল, কোন, যে এখানে যদি অরবিটাল বলছে, বাট আমরা তো জানি এগুলো হলো কি উপশক্তি স্তরের নাম। নিচের কোন উপশক্তি স্তরটি নিম্ন শক্তি সম্পন্ন, নিচের কোন উপশক্তি স্তরটি উচ্চ শক্তি সম্পন্ন, নিচের কোন উপশক্তি স্তরে এল এর মান বেশি, এল এর মান কম, এন এর মান বেশি, এন এর মান কম, নানা রকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে, আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। 19 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোনটি এন্টিমনি? এই এন্টিমনি কিন্তু আরেকটা মৌল, যার নাম, যার প্রতীকের যে নামকরণটা আসছে, এটা কিন্তু ল্যাটিন একটা শব্দ থেকে আসছে। ঠিক আছে, অ্যান্টিমনির নাম কি? স্টিবিয়াম। এই যে স্টিবিয়াম, স্টিবিয়াম শব্দটা থেকে অ্যান্টিমনির নাম আসছে। তাহলে এর প্রতীক কি বলো তো? অ্যান্টিমনির প্রতীক? এসবি। ভেরি গুড, এসবি। 20 নম্বরে দেওয়া ক্রোম, এটা কি, এর নাম কি বলো তো? এর এর মানে নামটা কি? তোমার পারার কথা না এটা। এর নাম হলো ক্রিপ্টন। ঠিক আছে, এটা কিন্তু একটা ওই 18, আচ্ছা তুমি তো পর্যায় সারণীও পারো না, এর নাম জাস্ট জানো, এর নাম হলো গিয়ে ক্রিপ্টন। এর পারমাণবিক সংখ্যা কত? আমরা যখন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী শিখবো, এরপরেই শিখবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এই ক্রিপ্টন হইলো গিয়ে এমন একটা মৌল যার পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 36। আমরা তো 30 পর্যন্ত মুখস্থ করছি, মুখস্থ করতে বলছি। তুমি একটু কষ্ট করো, তুমি কষ্ট করে 31 থেকে 36 কি প্রথমে আছে, মানে আমি এবার মনে রাখি যে 31 নম্বর হলো গিয়ে জিএ, জিই হলো গিয়ে 32 নম্বর, 33 হলো গিয়ে এএস আর্সেনিক, 34 নম্বর হলো গিয়ে সেলেনিয়াম, 35 নম্বর হলো গিয়া এইটা, আর 36 নম্বর কি দাঁড়াও, ক্রিপ্টন। ঠিক আছে, ব্রোমিন, ক্রিপ্টন। তাই আমি জাস্ট এমন, আমি অনেক সময় একটা কাজ করি কি জানো, 31 থেকে 36 এইভাবে মুখস্থ করি যে গাগে আসছে ব্রোকার, মানে এইভাবে আমি তাড়াতাড়ি পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে যে গাগে আসছে ব্রোকার মানে গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। নাম আমার এমনি মনে থাকে, জাস্ট এগুলো মনে রাখার লাগে। চাইলে মনে রাখতে পারো, মনে রাখা উচিত। চতুর্থ অধ্যায় যখন পড়াবো এগুলো আমার এমনি মুখস্থ করা লাগবে। তো এই ক্রিপ্টনের আমার পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 36। এই দাঁড়া, আমি কি ভুল বললাম নাকি এখানে ভুল দেওয়া? কি অবস্থা দেখি তো। হিলিয়াম, আমি এখন এই 18 নম্বর গ্রুপের মৌলগুলো লিখতেছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। আজব তো, হিলিয়ামের হলো গিয়া 2, নিয়নের হলো গিয়া 10, আর্গনের হলো গিয়া 18,
আর ক্রিপ্টনের তো তাইলে 36ই হওয়ার কথা নাকি? আচ্ছা, এই কোশ্চেনটা সম্ভবত বুঝছো ভুল দেওয়া, এখানে 36 হবে উত্তর। এখানে দেওয়া নেই ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা, তো হ্যাঁ 36ই হবে উত্তর এটা। তাহলে আমি 21 নম্বরে যাই। দেখো, আয়রন 3+, এই এটার নাম জানি কি, এই স্পেশাল এই আয়রনটার নাম কি বলো, আমি শিখাইছি। ফেরিক আয়ন। ফেরিক, ফেরিক। ও, এই ফেরিক আয়নের এম শেল, এম শেল মানে কত নম্বর শক্তি স্তর? 3 নম্বর শক্তি স্তর। 4 নম্বর, এই কি বলে, 3 নম্বর। 3 নম্বর শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? তাহলে আগে তো আমার ইলেকট্রন বিন্যাসটা জানা লাগবে। ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে আমি দেখবো কি জানো, 2, 8। প্রথমে তো আগে তুমি ফেরাম বা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করতেছি, এদিকে দেখো 8, 10, 12, বাকি থাকে কয়টা? আয়রনের যেহেতু মোট হলো গিয়ে আমার 26টা, তাহলে আমার বাকি থাকে কিন্তু 14টার মতো এদিকে। ঠিক আছে, এখন যখন ফেরিক আয়ন, তখন কিন্তু 2টি ইলেকট্রন এদিক দিয়ে চলে যাবে, আরেকটি ইলেকট্রন এদিক দিয়ে চলে যাবে। সো আলটিমেটলি আমার কিন্তু 2, 8, 13 থাকবে। তার মানে এই এম শেলে আমার ইলেকট্রন কয়টা থাকবে দেখো, 13টা। 13টা। তুমি এইভাবে ডিরেক্ট না কইরা তুমি উপশক্তি স্তরের ভিত্তিটাকে কইরে নিও, তারপর এটা করবা। তাহলে নাইলে মানে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি, বুঝছো? এখন 22 নম্বরে, টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি? এই টাংস্টেনের ল্যাটিন নাম কি বলো তো? এটা কিন্তু প্রথম এমসিকিউতেই ছিল। টাংস্টেন কি? উলফ্রেম না? এই স্ট্যানাম হইল গিয়ে টিন, স্টিবিয়াম হইল অ্যান্টিমনি, আর নেট্রিয়াম তো সোডিয়াম। শেষ। পরবর্তী এমসিকিউ দেখো কি বলছে আমার এদিকে। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাণ জানা যায়? এরা তো পড়াইতে পড়াইতে মুখস্থ করে ফেলাইছে, যে নাইট্রোজেন ও ফসফরাস, মনে আছে? ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু আছে? আচ্ছা, আগে তো ক্যালসিয়াম ফসফেট যৌগটা আমার চেনা লাগবে, কিন্তু তোমাদের এটা চেনার কথা না, কারণ তোমরা এখনো পঞ্চম অধ্যায় পড়ো নাই, এই জন্য তোমরা এটা চেনবা না। বাট আমি চিনি। ক্যালসিয়ামের প্রতীক হলো গিয়া সিএ, ক্যালসিয়াম। আর ফসফেট হলো গিয়ে একটা যৌগমূলক। এখন যৌগমূলক জিনিসটা কি এটাও তোমরা জানো না, কারণ তোমরা পঞ্চম অধ্যায় পড়ো নাই। ক্যালসিয়াম, এই PO4 মানে হলো গিয়ে ফসফেট। ঠিক আছে, এখন আবার এটার মানে আলটিমেটলি দাঁড়াও, এটার প্রতীক হইবে কত জানো? প্রতীক হইবে গিয়া ক্যালসিয়াম, এটা 2 হবে, আবার এইখানে হবে 3। ঠিক আছে, মানে এটা দেখতে অনেকটা এমন হয়, দাঁড়াও, ক্যালসিয়াম 3 ফিওফোর ম্যান্ডেল, এটা চেহারা হলো গিয়ে এমন। বাট তোমাদের এটা জানার কথা না, আর আমি দোষও দেবো না না জানার জন্য। বাট এখন করো, আমি বলে দিচ্ছি। এখন দেখো, আমার বলছে মোট পরমাণু কতগুলো আছে এই যৌগের মধ্যে। এটা তো একটা মানে যৌগের অণু, তাই না? এই অণুতে পরমাণু আছে কয়টা? দেখো, ক্যালসিয়ামের পরমাণু কয়টা আছে? 3টি ক্যালসিয়ামের পরমাণু। এই যে ফসফরাস, পি মানে ফসফরাস, ফসফরাস আছে কয়টা জানো? মনে হতে পারে ফসফরাস আছে একটা, বাট আসলে এদিকে ব্র্যাকেট দিয়ে 2 দাও মানে অনেকটা 2 এর সঙ্গে গুণ আছে। ঠিক আছে, তাহলে ফসফরাস আছে কয়টা? 2 অক্ষে 2টা। আবার এই যে ও মানে কি? অক্সিজেন। অক্সিজেন প্রথম দর্শনে মনে হতে পারে অক্সিজেন আছে 4টা, কিন্তু আসলে অক্সিজেন আছে 4 দুগুণে 8টা। 8টা অক্সিজেন। তাহলে মোট কয়টা? 13টা না? 13টা। তাহলে আমার উত্তর কত? 13। পারবা? জি স্যার, শিখতে হইব আগে। কেন এটা এই যে বললে দিলাম, এখনই পারা উচিত নাকি? জি স্যার। 25 নম্বর দেখো, হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপটির নিউটন সংখ্যা কত? আচ্ছা, হাইড্রোজেন মৌলের সর্বশেষ আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ কয়টা আগে তো আমার সেটা জানতে হবে। বলো তো, হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে মোট? কয়টা মোট? 7টা, যার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় প্রথম 3টা, আর বাকি 4টা আমরা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে বানাইছি। তাহলে লাস্টের যে আইসোটোপটা দেখো, প্রথম আইসোটোপটা কেমন ছিল? হাইড্রোজেন 1, 1। তাহলে লাস্টেরটা মানে 7 নাম্বারটা কেমন হবে? হাইড্রোজেন 17, তাই না? তাহলে এই সর্বশেষ আইসোটোপের নিউটন সংখ্যা কত বলো তো? নিউটন সংখ্যা কত? 7টা? 6টা। 6টা, কারণ 7 দিয়ে বিয়োগ করে 6 হয়। 7 হলে গিয়ে ভর সংখ্যা। 26 নম্বর, এই আয়নে কতটি ইলেকট্রন আছে বলো তো? এখানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13টা। প্রোটন কয়টা? 13টা। ইলেকট্রনও কতটা? 13টা। তাহলে আমার কত গহ সি হবে, হওয়া উচিত উত্তর। কিন্তু এখানে আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন 3+, তার মানে আমার 13 দিয়া 3টে ইলেকট্রন চলে গেছে, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? 10টা। 10টা।
দেখো এখানে অপশনগুলোর দিকে তাকাও, তারা কি চালাকি করছে। 3+ দেওয়া, এই জন্য এদিকে 3 দেওয়া। তারপর এদিকে 13 আছে, 13 দেশে, এদিকে 27 আছে, 27 দেশে, তারপর এদিকে 10 দেশে। মানে ইরিলেভেন্ট কোনো অপশন নাই। মানে যে পারে না তার কাছে মনে হবে যে প্রত্যেকটাই উত্তর হইতে পারে। 27 নাম্বার ফসফোনিয়াম। এখন এই যে ফসফোনিয়াম দেখতে কেমন, এটা তোমাদের পারার কথা না, এটা সব পঞ্চম অধ্যায়তে আছে। তো ফসফোনিয়ামের সংকেত হলো কি এই যে PH4। ঠিক আছে, PH4 হলো গিয়া ফসফোনিয়াম। আর ফসফেট, ফসফেট মানে হলো গিয়ে PO4। PH4 আর PO4। ফসফোনিয়াম মানে এইটা, আর ফসফেট মানে এইটা। কিন্তু এদিকে আরেকটু ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার কি, এই যে ফসফেট, এখানে যোজনী নামে কিছু জিনিস, যোজনী আছে, তারপর আরো কিছু মানে কনসেপ্ট আছে যেগুলো তোমাদের আমি এখনো শিখাইনি, সো এটা পারার কথা না। বাট এটার অ্যান্সার হবে কত জানো, আমি হিসাব করে বলি। এখানে একটা 3 হবে, আর এখানে সম্ভবত কিছু হবে না। আচ্ছা PH4, হ্যাঁ আমাদের উত্তর হবে এইটা, এই ডি নাম্বার হবে উত্তর আমাদের। ঠিক আছে, সঠিক সংকেত। এখন এখানে কেন আমি 3 দিছি, এখানেও মনে মনে একটা 1 আছে, এগুলো কেন, এগুলো সব ওই পঞ্চম মধ্যে আমার উত্তর পাবা। হুম, তাহলে আমি সামনে যাই। 28, এটা পারার কথা না, গোল দিয়ে দিই আমি। 28, এই যে ফ্লোরাইড আয়ন, এটা কি ফ্লোরিন না, ফ্লোরিনের এটা কি আয়ন বলো তো, ক্যাটায়ন নাকি অ্যানায়ন? অ্যানায়ন। অ্যানায়ন, কারণ নেগেটিভ। এই ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা লিখে 9, তার মানে প্রোটন 9টা, ইলেকট্রন ও 9টা ছিল নরমাল নিরপেক্ষ মৌলে। কিন্তু এই অ্যানায়নে দেখো একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে 9 আর 1 10টা হয়ে গেছে না 10। ইলেকট্রনের সংখ্যা। 29 নাম্বার দেখো, বোর মডেল অনুসারে এই কার বর্ণালী ব্যাখ্যা করা যায়, এটা হবে হাইড্রোজেন, কারণ কারণ ওর একমাত্র একটি ইলেকট্রন, এগুলো বাকি সবার কিন্তু একটি ইলেকট্রন না। নিউটনের প্রকৃত ভর কত? 1.675, এই বি হবে উত্তর, তাই না? জি স্যার। ক্রোমিয়ামের, আচ্ছা ক্রোমিয়াম কি সিআর, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24 না, এই যে 24। জি স্যার। তারপরে এই যে এই মৌলটার নাম কি, এই মৌলটা কিন্তু ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামই কিন্তু এক্স এর জায়গায় কিন্তু এটা ক্রোমিয়াম হবে। প্রতীক কি কোবাল্ট হবে বলো, এই প্রতীক কোবাল্ট, মানে প্রতীক কি সিও ক্রোমিয়ামের? তো এক তো হবে না, তো এক আছে কোথায় কোথায়, এতে আছে, বিতে আছে, ডিতে আছে, তাই এক যেদিকে যেদিকে আছে ওগুলো হবে না, বাকি থাকে সি। আমার সি হবে উত্তর। আর যদি আমি ডিটেলসে করে দেখাই, তাহলে যে এইটা মানে হয়ে গেছে তার কিন্তু এটা করতে 5 সেকেন্ডও সময় লাগে না। কিন্তু যে আবার আবার যদি তুমি করে মিলিতে চাও, তাহলে দেখবা যে নিউটন সংখ্যা 28টা, দেখো তো 52 দিয়ে 24 বিয়োগ করো, তোমার কিন্তু 28 হয়, মানে নিউটন সংখ্যা হ্যাঁ 28টা। আবার ডি অরবিটাল অর্ধপূর্ণ, এটা করতে কিন্তু তোমার আবার একদম ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর দেখাইতে হবে যে আমার মনে মনে আছে তোমার এটা, এই যে জি স্যার। 3D5 4s1, এই যে ডি অরবিটাল কিন্তু অর্ধপূর্ণ ছিল। তাই যারা একটু টেকনিক ইউজ করবে তাদের কিন্তু 5 সেকেন্ড লাগবে, আর যারা করতে যাইবে সব তাদের কিন্তু কম হইলেও প্রায় 40 সেকেন্ডের মতো সময় দিকে যাবে। 33 নম্বর অঙ্কটা মানে প্রবলেমটা দেখি, কোনটি যৌগিক পদার্থ? লোহা তো হবে না জীবনেও, সালফার তো হবে না, রূপাও হবে না, তা বাকি থাকে কে? মো। মোম। তাহলে উত্তর হবে মোম। মো। এই যে রূপা, রূপার কি বলতো, এই যে মৌলটা, এটা তো বাংলা, এর ইংলিশ তো হলো গিয়ে সিলভার। কিন্তু আমার রূপার এই মৌলের নাম কি? রূপার মৌলের নাম হলো গিয়া বা প্রতীক কি? এজি না? ও তুমি এটা সম্ভবত জানো না, এটা মানে ওই পর্যালোচনা যখন করবো ওই সময় জানবা। এজি মানে এটার নাম হলো কি আর্জেন্টাম। আচ্ছা তোমার বইতে তো আছে সম্ভবত তৃতীয় অধ্যায়তে, আর্জেন্টাম সিলভার আছে না? জি স্যার। কোন কোন মৌলের নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে তার মধ্যে আছে এই যে আর্জেন্টাম। আচ্ছা আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টাম, ঠিক আছে। এখন কোন অরবিটালটিতে n সমান সমান 4 এবং l সমান সমান 2? আচ্ছা n সমান সমান 4 মানে কি, এই দেখো এই প্রত্যেকটাতে কিন্তু n সমান সমান 4 4 4 4, l সমান সমান 2 মানে এটা কোন অবশক্তি স্তর, এস পি ডি নাকি এফ? এটা কিন্তু বলো, l সমান এফ সমান, উপযুক্ত। l সমান সমান 2 কোন অবশক্তি স্তর, এটা এস পি ডি নাকি এফ? এফ। এস কেন, ডি না? কি বলো, এল এল এর মান যখন শূন্য ওই সময় লাগে এস উপশক্তি স্তর, এল এর মান 1 মানে পি উপশক্তি স্তর, এল এর মান 2 মানে ডি উপশক্তি স্তর, আর এল এর মান 3 মানে এফ উপশক্তি স্তর, বুঝলে গেছো? স্যার বুঝলা গেছিলাম। না এটা ভুলে যাওয়া যাবে না, এই এই দেখাই দিছি এখন, মনে পড়ছে? জি স্যার। এটা খুবই বেসিক জিনিস। এল এর মান 2 মানে এটা ডি উপশক্তি স্তর, তাহলে আমার উত্তর হবে কি 4 ডি। পারা যাবে এরপর থেকে?
এন শক্তি স্তরে। আচ্ছা এন বলতে এখানে বুঝাইতেছি কি 4 নম্বর শক্তি স্তর, ঠিক আছে। কে এলিমেন্ট 4 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? কতটি? 32টা না? 2n², 4 4 16, 16 দুগুণে 32টা। এই মনে আছে তোমার? জি স্যার। এটা কিন্তু মনে থাকা উচিত, সবই মনে থাকা উচিত যদিও। এখন এই যে অক্সাইড, হ্যাঁ এই যে আয়ন, অক্সিজেনের আয়ন আর কি, অ্যানায়ন, যেখানে 2টি ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করছি। নর্মালি আমার প্রোটন কয়টা দেখো? 8টা। ইলেকট্রনও ছিল 8টা, কিন্তু 2টা গ্রহণ করছে, মানে এখন আছে 10টা। আর নিউটন কিন্তু 16 দিয়ে 8 বিয়োগ করলে 8টা। তার ক্ষেত্রে নিউটনের সংখ্যা 10 না, ভুল। ইলেকট্রনের সংখ্যা 10, হ্যাঁ এটা কারেক্ট। প্রোটনের সংখ্যা 10 না, প্রোটনের সংখ্যা 8। স্তর সংখ্যা 14, বাবারে স্তর সংখ্যা আবার কি কি যে লেখছে। যাই হোক, আমার হয়ে গেছে না উত্তর? জি স্যার। সহজ লাগতেছে এখন? জি স্যার। আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত 35 ক্লোরিনের শতকরা পরিমাণ কত? এটা করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে 75%, একদম বইয়ের ম্যাথ। বা যদি কারো মনে না থাকে সে এইভাবেও চিন্তা করতে পারে যে ক্লোরিনের তো 2টা আইসোটোপ আছে, একটা হলো গিয়া ক্লোরিন 35 আর একটা হলো গিয়া ক্লোরিনের 37। এখন আমার আলটিমেটলি ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত ছিল জানি? 35.5 ছিল। এটা কিন্তু 35-এর কাছাকাছি। দেখো 35 আর 37-এর মাঝামাঝি আছে 36, কিন্তু এটা 36 থেকেও 35-এর কাছাকাছি। তার মানে অবশ্যই আমার ক্লোরিন 35-এর ইফেক্টটা বেশি, এজন্যই তো এর কাছাকাছি গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে ওর কিন্তু শতকরা পরিমাণটা বেশি ক্লোরিন 37 থেকে, মানে 50%-এর থেকে বেশি হইলো কি আমার ক্লোরিন 35। তো এর মধ্যে আছে কি কি, 50%-এর বেশি আছে 75% আর 99%। তাহলে অবশ্যই এটা কিন্তু 75% হবে, 99% কিন্তু হবে না। এটা মূলত মুখস্থ নির্ভর এমসিকিউ, পারবা আসলে। ইনশাআল্লাহ। আরেকটা আছে যে আমার সম্ভবত কপারের, কপার 63 আর কপার 65। সুপার পারসেন্ট। তো ওইটাও কিন্তু এরকম, এই কপার 63 কিন্তু 75% থাকে, তাই না? জি স্যার। আচ্ছা 38 নম্বর এমসিকিউ দেখো, ইলেকট্রন, আচ্ছা এটা কোন মৌল আগে সেটা বলো, এটা কোন মৌল? তুমি প্রোটন মানে ইলেকট্রন গুণ কয়টা আছে? 2 4 10 12 6 18। আর্গন। 18, হ্যাঁ নর্মালি যদি একটা আমি যদি একটা নিরপেক্ষ মৌলের কথা চিন্তা করি তাহলে এটা হওয়া উচিত আর্গন। বাট এই জিনিসটা কিন্তু একটা আয়নেরও ইলেকট্রন বিন্যাস হইতে পারে। ঠিক আছে, তুমি চিন্তা করো, সাপোজ তোমার কাছে পটাশিয়াম আয়ন মানে পটাশিয়াম প্লাস আয়ন আছে, এই পটাশিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কি এরকম হবে না? জি স্যার। কারণ ওই যে 4s1 4s1 তো চলে যায়, কারণ প্লাস এই সময় কিন্তু এরকম হইবে। তো নিচে এমসিকিউটাও এই কনসেপ্টের উপর ভিত্তি করেই। এখানে কি আছে? এটা কি সালফার, তাই না? সালফার 2-। তো সালফারের নর্মালি কি ছিল? নর্মালি এর কত? 16। 1s2 2s2 2p6 3s2 আর কত দ্বারা 2 4 10 12 3p4 ছিল নর্মালি। এখন 2টি ইলেকট্রন গ্রহণ করছে দেখে ওর কিন্তু 3p6 হয়ে গেছে, তাই আমার এক কিন্তু হবে। আবার আয়রন 2+, এটা কি হবে? না না স্যার। এটা কিন্তু হবে না, কারণ আয়রন ইলেকট্রন কয়টা? মানে নর্মাল আয়রনে ইলেকট্রন কয়টা থাকে? 26টা। প্রোটনও 26টা, ইলেকট্রনও 26টা, তো এই দুইটা যদি দিয়ে দাও তাহলে তোমার থাকবে 24টি ইলেকট্রন। বাট এখানে মোট আছে কয়টা? 18টা ইলেকট্রন। আবার এই যে স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+ এর কিন্তু এটা হবে কিভাবে? স্ক্যান্ডিয়ামের কত পারমাণবিক সংখ্যা বা প্রোটন কয়টা? 21টা। তার মানে ইলেকট্রনও কয়টা? 21টা। 3+ মানে 3টে ইলেকট্রন দিয়ে দিলে ইলেকট্রন থাকে কয়টা? 18টা। তুমি গুণনা দেখো, ইলেকট্রন কিন্তু 18টাই আছে, বাট গুনলেই হবে না, দেখো ঠিক আছে কিনা। স্ক্যান্ডিয়াম 3+-এর ইলেকট্রোমিনেস নর্মালি ছিল কি 3s2 3p6 3d1 4s2, 3d1 4s2, তাহলে 3টি ইলেকট্রন 4s থেকে 2টা আগে যাবে, তারপর 3d থেকে একটা যাবে, এই জন্য ওগুলো থাকে না, থাকে এইগুলা। এইগুলা বুঝছো সব বিস্তারিতভাবে? জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে কিন্তু আমার উত্তর কি কি হইলো? 1 এবং 3, 2 কিন্তু হয় নাই। তাহলে এখন 39 নাম্বারটা দেখো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস এই ওর বাবারে এর গ্রুপ সংখ্যা কত? আচ্ছা গ্রুপ মানে তুমি তো পারো, কারণ পর্যায় চাপটা তুমি নিজে এমনি করছো। গ্রুপ বলতে বুঝিতেছো যে কত নম্বর গ্রুপে, তাই না? এটা কত নম্বর গ্রুপে বলো তো? পারবা? না স্যার। পারবা না কেন? তুমি পারো, এটা বরিশাল বোর্ডের কোশ্চেন, এটা আমার বোর্ডের প্রশ্ন। ভুল লাগিয়েছে। না ভাই এ মানে বলা যাবে না। দেখো তো, 4s 3d 4
পি 5s। হ্যালো হ্যালো ভাইয়া, এত দেরিতে ভাই, আমি জানি না তার মধ্যে আসবেন না। কেন? তুমি মেসেজ দেখো নাই? যাক, সমস্যা নাই, এখন ক্লাস করো। 5s 4 এরকম ক্লাস রেকর্ডেড আছে, সবাই মিউট করো। ওকে 5s 4d দেখো, আমার এটার হলে গিয়ে পর্যায় নাম্বার সরি মানে গ্রুপ সংখ্যা হলে গিয়ে 12 হবে। বাট তোমার আপাতত না পারলেও চলবে, কারণ এটা আমি যখন চতুর্থ অধ্যায় পড়াবো ওই সময় তুমি পারবা। ঠিক আছে, এটা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন মূলত, কারণ 2 আর 10 যোগ করে 12 হয়। দেখো 40 নাম্বার প্রশ্ন, n-1 d10 আর ns1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে কোন মৌলটি? এটা হবে আমার কপার, বুঝছো? কারণ এই দেখো, এন এর জায়গায় মনে করো আমি ধরলাম 4, আর তাহলে এন যদি 4 হয় তাহলে n-1 এর মান কত হবে? 4 দিয়ে বিয়োগ করলে হবে 3। তার মানে এমন না 3d10 4s1 এটা কে মানে না চলে? এখানের মধ্যে যে 4টা অপশন আছে, আয়রন তো মানবে না, জিঙ্কও মানে না, ক্রোমিয়াম এইটা না। ক্রোমিয়াম হয়তো কোনটা জানো? যদি এখানে D10 এর জায়গায় D5 হইতো তাহলে আমার অ্যান্সার হইতো ক্রোমিয়াম। বাট এখানে আছে D10 মানে পূর্ণ ডি অরবিটাল আর 4s1 অর্ধপূর্ণ এস, এটা কিন্তু হবে কপার। আমি তোমাদের এগুলো শিখেছি। প্লাঙ্কের মান কি? এই যে 6.626, এইটা হবে। বাট ভালো কথা, মান দেখলেই হবে না, আমার এককটাও দেখতে হবে। একক কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এককও ঠিক আছে, মানও ঠিক আছে, তার মানে আমার অবভিয়াসলি এইটা উত্তর হবে। 42, কোন মৌলের ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সমান? চমৎকার প্রশ্ন, উত্তর হবে অক্সিজেন। মিলেই দেখতে পারো, অক্সিজেনে কি এরকম না, ভর সংখ্যা 16, পারমাণবিক সংখ্যা 16, তো প্রোটনও 8টা, নিউট্রনও 16 দিয়ে বিয়োগ করলে 8টা, আবার ইলেকট্রন তো অবশ্যই 8টা। ঠিক আছে, ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু না, সোডিয়ামের ক্ষেত্রেও না। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে নিউট্রন কয়টা বলো তো? নিউট্রন কয়টা? নিউট্রনের সংখ্যা 12টা না? 12টা। 12টা। সেইভাবে এই যে ফ্লোরিন, ফ্লোরিনে কিন্তু আমার নিউটন হলো গিয়া 10টা। আবার ফসফরাস, ফসফরাসে কয়টা? ফসফরাসে সম্ভবত 16টা, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন কপারের এন কক্ষপথ, এন মানে চতুর্থ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? এই এটা তো করা লাগে না, কপারের 4 নম্বর শক্তি স্তরে কি 2টি ইলেকট্রন না নাকি? হ্যাঁ, 2টা না? এই জি ভাইয়া বলছে, দেখছো? আবার ট্যাপে পড়ে গেল আমার। কেন, কপারের ইলেকট্রন বিন্যাস কি এরকম হয়ে গেছিল না? এই যে এখানে তো লিখলাম একটু আগে যে 3d10 4s1, মাথা খোলা রাখতে হবে ভাইয়া। 3d10 4s1, তাহলে এন কক্ষপথ মানে চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? একটা না? জি স্যার। তাইলে বারবার ট্র্যাপে বললে হবে না ভাই। এজন্যই সাবধান, খুবই সাবধান। কোন মৌল বলছে, কোন কত নম্বর শক্তি স্তর, এগুলো সব কইরা দেখবা পরীক্ষার হলে লাগলে। এন সমান সমান 3 মানে তৃতীয় শক্তি স্তর, আর এল সমান সমান 2। বুঝছো? তুমি এখন বলো এল সমান সমান 2 মানে এটা কোন উপশক্তি স্তর? স্যার ডি উপশক্তি স্তর। হ্যাঁ, শক্তি তাহলে স্তর। আমার কোনটি 3D না এটা? জি স্যার। হুম। তারপরে 45 নাম্বার, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? হাইড্রোজেন, এই থামো, কে বলছে 3টা? তাহলে চকলেট দেবো। হাইড্রোজেনের কয়টা আইসোটোপ বসে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়? প্রাকৃতিকভাবে কয়টা আছে ওইটা যদি জিজ্ঞেস করতো তাইলে আমার উত্তর হইতো 3টা। বাট ভাই একটু মিউট করো। হাইড্রোজেনের 3টা আইসোটোপ প্রাকৃতিকভাবে প্রস্তুত করা হয়, যাদের নাম হলো গিয়ে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর টিট্রিয়াম। কিন্তু মোট আইসোটোপ কয়টা? 7টা। তার মানে 7 দিয়ে 3টা বিয়োগ করো, আমার উত্তর হবে 4টা। 4টা আইসোটোপ ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, আর বাকি 3টা প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, আর মোট আইসোটোপ হলো গিয়ে 7টা। 46 নাম্বার, ভ্যানাডিয়াম মৌলটির এন শেল মানে চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো গিয়ে আমার 23। যদি তাই হয় তাহলে 3s 3p পর্যন্ত তো সব ঠিক আছে, তারপর কি 3d আছে, 4s আছে, 4s এ 2, 20টা গেল, বাকি থাকে 3টা, তাহলে 3d 3। এই হলো গিয়ে আমার ইলেকট্রন বিন্যাস, আগের গুলো আমি লিখলাম না। এখন বলছে এন শেলে কয়টা ইলেকট্রন? এন শেলে মানে চতুর্থ শক্তি স্তর, মানে এই যে 4 নম্বরে কয়টি ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে, তাহলে আমার উত্তর হবে এ, 2টি। যদি বলতো এম শেল, যদি এন এর জায়গায় এম থাকতো তার মানে কি তৃতীয় শক্তি স্তর বুঝিত, তাহলে তৃতীয় শক্তি স্তর হইলে তুমি উত্তর দিতা কি 3টা না? হ্যালো, কথা বলে না কেন? বুঝে নেবে একবার বলুন তো।
যদি এইখানে বলতো ভ্যানাডিয়াম মৌলটির এম শেল মানে কি 3 নাম্বার শক্তি স্তর, এই 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, তাহলে আমার উত্তর কত হইতো? 3টি না? কেন আগে কেন তোমার 3s2 3p6 কি গায়েব হয়ে গেছে? হ্যাঁ, 3টি বললা কেন? আবার ভাসছে গেলা। তো 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 6 আর 2 8, 8 আর 3 11টা। তাই আমার এম শেলে ইলেকট্রন কয়টা? 11টা। বুঝছো? প্রত্যেকবার ধরা খাইতেছো কিন্তু তোমরা, এই খেয়াল দাও খেয়াল দাও, মিউট করো এখন। 47 কোন মৌলের আইসোটোপ এটা? এদিকে তুমি তাকাবা। কোন মৌলের আইসোটোপ? এই কোশ্চেন আগে এদিকে তাকাবো, নিচে দেওয়া 29। তার মানে আমার পারমাণবিক সংখ্যা হলো কি 29। পারমাণবিক সংখ্যা 29 কার? অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল কপারের। তাইলে এটা কার আইসোটোপ হবে? কপারের আইসোটোপ হবে, কপার 65 আইসোটোপ। ঠিক আছে, এই যে ডি হবে আমার উত্তর। টিনের প্রতীক কি? টিনের নাম কি? স্ট্যানাম, মানে SN। স্ট্যানাম হলে কি এর প্রতীক। এগুলো কিন্তু মুখস্থ জিনিস। কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত? বলো কোনটা হবে? এই আর্জেন্টাম। আর্জেন্টাম হবে, আর্জেন্টাম। ঠিক আছে, তারপরে মিলেই দেখো, আমার মুখস্থ থাকে না বুঝছো, বইয়ের সঙ্গে মিলেই তারপর দেখো। এরপরে 50 নাম্বার এমসিকিউতে কি বলা? আয়রন, আয়রনের এম শেলে কতটি ইলেকট্রন থাকে? এই কয়টা একটু বের করো না, আমার এত বারবার মানে ইলেকট্রোবিনেশ করতে ইচ্ছে করে না। চোদ্দটা না? করছিলাম তো একটু আগে আর একবার এই টাইপের একটা। এটা নিজেরা ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে অ্যান্সার করবা। তাড়াহুড়ো করো বুঝি পরীক্ষার হলে, তাহলে কিন্তু এই সোজা জিনিস ভুল হয়ে যাবে। n সমান সমান 3 হলে কোন অরবিটালটি অসম্ভব? এই উত্তরটা আমার দেবা উৎসব। তৃতীয় শক্তি স্তরে কোন, মানে এখানে যদিও লেখছে অরবিটাল বাট অ্যাকচুয়ালি কি উপশক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে কোন উপশক্তি স্তরটি অসম্ভব? বলো, A B C নাকি D? ব্যাস বলুন তো, কোয়েশ্চনটা বুঝতে পারি নাই। ভাইয়া কোশ্চেনটা এদিকে লেখা আছে, পড়ো। সময় আপ আজকে কত? 3s 3s। গুড গুড গুড, তুমি পাইলে 1 কোটি টাকা আমার পক্ষ থেকে এখন। তাহলে পরবর্তী এমসিকিউ 52। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, একটু মিউট করো, শব্দ আসে। হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ বলে হাইড্রোজেনের আইসোটোপ 7টা, প্রকৃতিতে আছে 3টা, আর আমরা বানাইছি 4টা। ঠিক আছে, হয়ে গেল। 53 নাম্বার এমসিকিউ, আয়রন 2+ সংকেতটিতে, মানে এই তো আয়রন 2+-এর আয়নে কি? আয়নে আমার ইলেকট্রন সংখ্যা লাগছে 26টা। দেখো পিটাই দিচ্ছে করে না, এই আয়রন যদি মৌল হইতো, মৌলে আমার ইলেকট্রন সংখ্যা 26টা থাকতো, কারণ প্রোটন সংখ্যাও 26টা, ইলেকট্রনও 26টা। বাট এটা তো ক্যাটায়ন, 2টি ইলেকট্রন ত্যাগ কইরা আমার ফেরাস আয়ন তৈরি করছে। তাহলে আমার ইলেকট্রন কিন্তু 26টা নাই, হয়ে গেছে 24টা। তাই আমার 2 কিন্তু জীবনেও হবে না। তাহলে 2 যেদিকে আছে দেখো, কাটো কাটো কাটো, এগুলো সবকটা 2 আছে, এগুলো হবে না, বাকি থাকে শুধুমাত্র এই B নাম্বার। তাহলে আমার এইটা হবে উত্তর। দেখো ভর সংখ্যা কিন্তু 56 আমার এখানে দেওয়াই আছে, মানে 1 নাম্বার সত্য। আবার নিউটন সংখ্যাও কিন্তু এই 56 দিয়ে 26 বিয়োগ করলে 30 হবে। ঠিক আছে, এরপর 54 নাম্বার বলছে এন্টিমনি। এই এন্টিমনি মানে কি? এন্টিমনি মানে হলো কি স্টিবিয়াম, তার মানে এর প্রতীক কি? SB। এসবি। 55 নাম্বার, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? কোনটা? 3p হবে। ঠিক আছে, 3p-তে সবার আগে প্রবেশ করবে, কারণ এখানে n+l এর মান কত? 3 আর 1 4, এখানে 4, এখানেও 4, এখানেও 4, এখানে 5, এখানে 5। এই দুইটাতে যদিও 4, কিন্তু যেহেতু এখানে n এর মান কম, এই জন্য এইটাই আমার ইলেকট্রন আগে প্রবেশ করবে। এগুলো সব শিখানো জিনিস। 56, পটাশিয়ামের এম শক্তি স্তর মানে কি? 3 নাম্বার শক্তি স্তরে। এই 3 নাম্বার শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে পটাশিয়ামের ক্ষেত্রে? মনু, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা জানি কেমন? 1s2 2s2 2p6 3s2 ভাই আটটি থাকবে রে। 3p6 4s1। এই হয়েছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে ভাই, আটটি থাকবে রে, 8টি ইলেকট্রন 8টি থাকবে রে। গুড, এই 2 আর 6 মোট 8টা। তাহলে যদি বলি চতুর্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে পটাশিয়ামে, মানে এন শক্তি স্তরে? এন শক্তি স্তরে তাহলে কয়টি ইলেকট্রন থাকবে পটাশিয়ামের? একটা না?
এখানে এই যে একটা এন শক্তি স্তরে আমার থাকবে একটা ইলেকট্রন। 57 নাম্বার মার্কারি। আচ্ছা মার্কারি মানে কি, মিউট করো একটু। মার্কারির বাংলা কি জানো? মার্কারির বাংলা হইলো গিয়া পারদ। এই পারদ সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়া, পারদ হলো গিয়ে একমাত্র ধাতু যেটা হলো গিয়ে তরল ধাতু হইলো গিয়ে পারদ, ঠিক আছে? তো এই পারদের আমার প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে হাইড্রারজিরাম। হাইড্রারজিরাম এখানে এ লাগছে, বাট সম্ভবত এখানে ইউ হবে। হাইড্রারজিরাম, তাও একটু বই দিয়ে চেক করে বলো তো এখনই, এই হাইড্রারজিরামে এ নাকি ইউ? এ, ইউ ইউ না? ইউ দেওয়া ঠিক আছে তাহলে ইউ হবে, হাইড্রারজিরাম। ঠিক আছে, তাহলে ল্যাটিন নাম হলো গিয়ে হাইড্রারজিরাম, আর এর প্রতীক কি? প্রতীক হইলো গিয়া এস জি। 58 নাম্বার, মিউট করো এখন সবাই। ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না, এই তত্ত্বটি কে প্রস্তাব করে? এই যে ইলেকট্রন ঘুরতে থাকলে পরমাণুটা আমার স্থায়ী হবে না, কারণ ইলেকট্রন কন্টিনিউয়াসলি ঘুরা ঘুরা কি ওর ঘূর্ণন পথ ছোট হইতে থাকবে, শক্তি হারাইতে থাকবে, এক সময় একদম নিউক্লিয়াসে পতিত হবে। এই তত্ত্বটা কে দিছিল? কেউ পারবা? ভেরি গুড, ভেরি গুড। ম্যাক্সওয়েলের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কিন্তু এই জন্যই কিন্তু আমার রাদারফোর্ডের পরমাণু মডেলটা বাতিল হয়ে গেছিল। ঠিক আছে, ম্যাক্সওয়েল হলে গিয়ে রাদারফোর্ডের শত্রু। 59 ক্যালসিয়াম ফসফেট। এখন ক্যালসিয়াম ফসফেট যৌগের আমি সংকেতটা আগে তোমার লিখে দিই, কারণ এটা তোমরা পারবা না। এটা হলো ক্যালসিয়াম ফসফেট যৌগের সংকেত, ঠিক আছে, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে যখন শিখবো ওই সময় পারবা। আপেক্ষিক আণবিক ভর কত? আচ্ছা মানে আমি কিভাবে আপেক্ষিক, আচ্ছা এই আণবিক ভর বা পারমাণবিক ভর এটা কিন্তু গত ক্লাসে আমি শিখেছি। কিভাবে বের করবা? এই যে এটা তো একটা অণু, তাই না? এই অণুতে যতগুলো পরমাণু আছে ওই প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর যোগ করলে কিন্তু আমি এই অণুটার আণবিক ভর পাবো। তাহলে এখানে আমার দেখো ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? এই তোমরা মুখস্থ করছো না? ক্যালসিয়ামের কত? 40। মনে আছে কারো? 40। ক্যালসিয়াম আছে কয়টা? 3টা না? তাহলে 40 গুণ 3, তো এই এখানে আমার আছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর মোট। এখন এর সঙ্গে যোগ করতে হবে আমার ফসফরাস আছে। ফসফরাসের পারমাণবিক ভর জানি কত? 31, তাই তো? তাহলে 31, হ্যাঁ বলো। আমি আনসারটা 310 পাইছি। তুমি অ্যান্সার পাইয়ে গেছো, অলরেডি বের করছো? দেখো ফসফরাস 31 গুণ 2, যেহেতু 2টা আছে, এর সঙ্গে আবার যোগ করবো অক্সিজেন। অক্সিজেনের আমার এই ভর কত? পারমাণবিক ভর 16, আর আছে 4টা, সরি 4টা না, 4 দুগুণে 8টা, তো এই জন্য আমি 8 দিয়ে গুণ দিলাম। এগুলো তুমি ক্যালকুলেট করছো, তো তোমার কথা অনুসারে আমি 310 দাগাই দিলাম। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখো তো একটু তোমরা। হুম, ঠিক আছে, 310ই হবে। 50 না, সরি এটা কি 60 নাম্বার। হিলিয়ামের নিউক্লিয়াস, আচ্ছা হিলিয়ামের প্রতীক কি? এইচ ই, হিলিয়াম। হিলিয়ামের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে? এই উত্তর কি হবে? হিলিয়ামের এই প্রোটন কয়টা? 2টা। এখন ওই যে মনে আছে প্রথম দিন আমি বলছিলাম যে যদি বলতো হিলিয়ামের শক্তি স্তরে কতটি প্রোটন আছে, তাহলে আমার উত্তর কি হইতো? 0টা। কারণ হিলিয়ামের তো প্রোটন তো আর শক্তি স্তরে থাকে না, প্রোটন তো থাকবে নিউক্লিয়াসে, তাই না? তোমরা রিভাইজ করো, খাইছো, অনেক কিছু খাইছো, এত কিছু পড়াইছি। কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম? কোথায় কম দেখো তো। এখানে আছে 5, এখানে আছে 7, এইখানে আছে 5, এইখানেও আছে 5, তাই এই তিনটাই তো 5। 5-এর মধ্যে এর মান কম কোনটা? এইটাই, তার মানে এর হলো গিয়া শক্তি কম। 3D। 52 নাম্বার, সরি 62 নাম্বার কি? ইলেকট্রনের আধানের পরিমাণ কত? আধানের পরিমাণ কত বলো? তোমরা ডিরেক্ট হ্যাঁ এই এ বি সি ডি এগুলো বলবা। হয়ে গেল আমাদের, তাইলে এটা পরবর্তী পৃষ্ঠায় যাই। 64 নম্বর, এই বাজে কয়টা? 4টা 5টা বাজে গেছে, সমস্যা নেই, একটু এমসিকিউ তো অনেক বাকি। এ শোনো তাড়াতাড়ি করি। এটা ছিল যে পটাশিয়াম। পটাশিয়ামের নাম কি, ল্যাটিন নাম কি? পটাশিয়ামের ল্যাটিন নাম কি বলো তো? কেলিয়াম না? কেলিয়াম।
64 নম্বরে বলে নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থির। দেখো আমার উত্তর হবে এইটা, কারণ এখানে ডি উপশক্তি স্তরটা কিন্তু পরিপূর্ণ আছে, বাট এগুলা কিন্তু কোনোটাই পরিপূর্ণ না, সব কয়টা লেগে আংশিকভাবে পূর্ণ। এটা D7, D4, D8, ঠিক আছে, এটাই আমার উত্তর। এটা কার? এটা কিন্তু কপারের ইলেকট্রন বিন্যাসটা। তারপর 65 নাম্বার, এই যে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের এম শেল মানে 3 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান? তো কয়টা আছে দেখো তো, ম্যাঙ্গানিজ 2, 8, 2, 8, 10, 10 আর 2 12, 12 আর মোট আছে কয়টা? 25টা। তার মানে এখানে হবে আমার 3 নাম্বার শক্তি স্তরে 13টা। হুম, এম শেল তাহলে 13টা হবে। এই যে আমার ডি হবে উত্তর। এভাবে কিন্তু তাড়াতাড়ি একটু করতে পারো চাইলে তোমরা, বাট রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে। যেমন এখানে বলছিল Mn2+, যেহেতু 2+ বলছে এই জন্য এই বাইরের 4 নাম্বার শক্তিস্তর থেকে এই দুইটা কিন্তু নাই হয়ে গেছিল, এই জন্য আমার এই 13টা ঠিক ছিল। কিন্তু যদি এখানে Mn3+ হইতো তাহলে কিন্তু আমার এখান থেকে তো দুইটা গেছেই, এই 3 নাম্বার শক্তিস্তর থেকে আরো একটা যাইতো, তাহলে কিন্তু আমার অ্যান্সার হইতো 12। ঠিক আছে, এই জন্য আমি বলি শর্টকাট না করে একটু বিস্তারিতভাবে এখানে উপশক্তি স্তরের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে উত্তর দেখাবা, তারপরে করবা না তোমরা পরীক্ষা হলে। 66 নাম্বার কি, কোন মৌলের ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা সমান? আবার দেশে, বাট এখানে তো অক্সিজেন নাই, তো আমার দেখো তো কোনটা হবে। সোডিয়াম তো হবে না, ক্যালসিয়াম হইতে, আচ্ছা ক্যালসিয়াম সম্ভবত, নাকি ক্যালসিয়ামের কত 20, ভর সংখ্যা লেগে 40, হ্যাঁ ক্যালসিয়াম হবে, কারণ ক্যালসিয়ামে প্রোটন 20টা, ইলেকট্রনও 20টা, আর নিউট্রন সংখ্যাও কিন্তু 40 দিয়ে 20 বিয়োগ করলে 20টাই হবে, উত্তর হবে ক্যালসিয়াম। অ্যালুমিনিয়াম 3+ আয়নে দেখো কয়টি প্রোটন রয়েছে? অনেকে একটা কাজ করতে পারে, যেই অ্যালুমিনিয়াম 3+ দেখবে তারা সেই একদম 10 দেখায় দেবে, আর তারা এত চালাক, প্রথমে কিন্তু তারা 10ই দিছে। হ্যাঁ, কারণ ওই ভাবছে যে ইলেকট্রন কয়টা প্রশ্ন করছে, বাট প্রশ্ন করছে প্রোটন কয়টা। এখন তুমি আয়ন বলো আর নর্মাল মৌল বলো, প্রোটন সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে প্রোটন কিন্তু আমার 13টাই থাকবে। 68 নম্বরে বলছে পরমাণুতে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘোরে, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, 3 হচ্ছে কেন্দ্রমুখী বল অনুভব করে। দেখো ইলেকট্রন কেন্দ্রমুখী বল তো অনুভব করবে, কারণ এই জন্য ঘোরে, যে যে জিনিস এরকম বৃত্তাকার ভাবে ঘুরতেছে সেই কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে, এর নামই কেন্দ্রমুখী বল। 3 নাম্বার তো ঠিক আছে, বাট এটা 1 হবে নাকি 2 হবে? 2ও হবে, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, বাট অ্যান্সারে কি 1ও নিচে কিনা এটা একটু আমার দেখতে হবে, দাঁড়াও। হ্যাঁ, অ্যান্সারে 1ও নেছে, বৃত্তাকার কক্ষপথে ঘোরে, তাহলে বৃত্তাকার, উপবৃত্তাকার, কেন্দ্রমুখী মানে 3টাই হবে। মানে ইলেকট্রনটা বৃত্তাকার কক্ষপথেও ঘোরে, আবার উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। এই তুমি আজকে তো তাড়াতাড়ি সব পারতে আসো, পড়ছো নাকি পুরো চ্যাপ্টার? পড়ছিলাম টুকটাক, কিছু ঠিক বুঝি আছে, নাই আম্মা। দেখো ভিডিও দেখছিল আবার। হ্যাঁ দেখছিলাম তো। এই দেখো, ব্রেন ক্যান্সার নিরাময় কোন আইসোটোপ? ব্রেন ক্যান্সার মানেই সে হলো কি আমার ইরিডিয়াম 192। ঠিক আছে, 70 নাম্বার, এই যে লিথিয়াম প্লাস আয়নটিতে দেখো প্রোটনের সংখ্যা কয়টা? প্রোটনের সংখ্যা দেওয়া দিকে 3টা, এই মাতুব্বরে লেখছে 4টা, ওরে মারা লাগে না, তাই 2 বাদ। 2 আছে কোথায়, কথা ও 2 শুধু একটাতেই আছে, তার মানে এইটা হবে না, বাকি থাকে 3টা অপশন, কোনটা হবে দেখি তো। নিউটন সংখ্যা 4টা, হ্যাঁ 7 দিয়ে 3 বিয়োগ করলে আমার 4 হয়, মানে 1 কিন্তু হবে, এখানে 1 নাই, তার মানে বি তো হবে না, 1 এইটা হবে, আর নাইলে আমার এইটা হবে, মানে এ হবে নাইলে সি হবে, দেখি তো আমার 3 হয় কিনা। 3-এ বলছে ইলেকট্রন সংখ্যা 2, তুমি বল লিথিয়াম প্লাসে কি ইলেকট্রন সংখ্যা 2টা না? ইলেকট্রন সংখ্যা কিন্তু 2টা, তার মানে আমার 1 ও 3 হবে উত্তর, কারণ নর্মাল ইলেকট্রন ছিল কয়টা? 3টা, কিন্তু যেহেতু প্লাস আয়ন মানে একটা ইলেকট্রন ত্যাগ করে 2টা হবে। 71, এই আজকে তো 17ই মার্চ তাই না? 71, ঠিক আছে, দেখো ডি এর কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ডি, ডি মানে কি? ডি আবার কি ভাই? ওহো, H2 আর S মানে হাইড্রোজেন এস, আচ্ছা 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 আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। ওহো, দাঁড়াও, এগুলা ভাই তোমরা বুঝবে না, এটা একটা রাসায়নিক বিক্রিয়া দিচ্ছে, ঠিক আছে, এর নাম হলো কি হাইড্রোজেন, এর নাম তো সালফার, এটা তো তোমরা পারো। হাইড্রোজেন আর সালফার বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড নামে একটা যৌগ উৎপন্ন করে। এখন এখানে এরা নাইলে বুঝলা তোমরা। তারপরে বলছে ডি মানে এই হাইড্রোজেন সালফাইডের কেন্দ্রীয় পরমাণু, এখানে হাইড্রোজেন সালফাইডের কেন্দ্রীয় পরমাণু হলো গিয়ে সালফার। এটা একটা টেকনিক কি জানো, যে সংখ্যায় কম থাকে সেই হলো গিয়ে কেন্দ্রীয়। মনে করো নেতা হলো গিয়ে একজন, কিন্তু পাতি নেতা কিন্তু 10 জন, ঠিক আছে, সালফার হলো গিয়ে মেইন নেতা। এই সালফার মনে করো এই
আর দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে, এরকম চিন্তা করো, জাস্ট চিন্তা করো এরকম। তো সর্বশেষ শক্তি স্তরে মানে এই কেন্দ্রীয় পরমাণুর মানে সালফারের কথা বলতেছে। সালফারের কি? সালফারের সর্বশেষ শক্তি স্তরে। তাহলে আমার সালফারের ইলেকট্রন বিন্যাসটা করা লাগে। এই সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16 না? তাইলে আমার 2, 8 আর কিন্তু 6 এরকম ইলেকট্রন বিন্যাসটা শক্তি স্তরের উপর ভিত্তি করে। তাহলে সর্বশেষ শক্তি স্তর মানে কি 3 নাম্বার শক্তি স্তরে আমার ইলেকট্রন কয়টা? ও বলো, ভালো কথা, ইলেকট্রন আছে 6টা, কিন্তু এখানে বলছে সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তার মানে এই 3 নাম্বার শক্তি স্তরের আমার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে বলো, এটার উত্তর বলো। भैया 18 ना? ভাইয়া অবশ্যই 18টা। বসিয়া তুমি চুপ কেন? দেখো, এই কোশ্চেনটা আমি এখন পর্যন্ত যতগুলো কোশ্চেন সলভ করলাম আমার সব থেকে পছন্দ হয়েছে। মানে এখানে এতগুলা মানে ফ্যাক্ট আছে। দেখো, প্রথমে তো বুঝতে হবে কোন যৌগ তৈরি হবে, তারপর বুঝতে হবে এর কেন্দ্রীয় পরমাণুকে, তারপর এই দুইটা জিনিস তোমরা এখন বুঝবে না, 5 নম্বর অধ্যায় করার পর বুঝবা। তারপরে বুঝতে হবে এর সর্বশেষ শক্তি স্তর কত নম্বর, মানে তারপর ইলেকট্রন বিন্যাস তার পারতে হবে। ইলেকট্রন বিন্যাস পারলেও তার আবার এখানে বলছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তার ওই সূত্র জানতে হবে। মানে প্রত্যেকটা পদে পদে হলো গিয়া তার মৃত্যুর খেলা। এমন একটা ডায়লগ আছে ওই অনন্ত জলিলের, চেনো অনন্ত জলিলের তোমরা কেউ? নায়ক বাংলাদেশের, ফেমাস একটা ডায়লগ আছে যে এখানে কেন এসেছো, যেখানে পদে পদে মৃত্যুর খেলা বা এই টাইপের কিছু একটা। 72 নম্বরে কোশ্চেনে বসে Q19, তাই 19 আছে মানে এটা এই মৌলটার নাম কি? পটাশিয়াম, তাই তো? এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? এর শেষ ইলেকট্রনটা কত নম্বর শক্তি স্তর আছে আগে তো আমার সেইটা বের করতে হবে। যেহেতু পটাশিয়াম, পটাশিয়াম এটা কিন্তু মৌল, আয়ন না। তাহলে পটাশিয়াম মৌলের সর্বশেষ ইলেকট্রনটা কি 4 নম্বর শক্তি স্তরে আছে না? স্যার। ইলেকট্রন বিন্যাস পারলে তো পারার কথা এটা। তাহলে এই যেহেতু সর্বশেষ ইলেকট্রন 4 নাম্বার শক্তি স্তরে আছে, আর এখানে বলছে শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে শেষ ইলেকট্রনের ক্ষেত্রে আমার এন এর মান কত? 4 না? স্যার। তাহলে আমার লাইনটা এমন হয়ে যায় না পরে কাটাকাটি করার পরে? বোঝো নাই? भैया बुच्ची স্যার বুঝছি। এই দেখো, এখন আবার কেউ আউলাই না, এটা এরা বললো না যে এই দুটো সেম। এটা হলো কি 2h ডিভাইডেড বাই পাই, এটা হলো কি 2 পাই ডিভাইডেড বাই h, ঠিক আছে? আউলাই যাওয়া যাবে না। 73 নম্বরে কি বলছে? কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে? ওই আবার কোথায় যাবে একটু গুনো তো ভাইয়া, আমার আর গুনতে ইচ্ছে করে না। এইটাই যাবে সম্ভবত 5s এ, কারণ এটা 5 n+l এর মান হয়েছে। দেখো, এর ক্ষেত্রে 74 নম্বরে বলছে কি প্রোটন কয়টা? প্রোটন 4টা, ঠিক আছে। নিউটন কয়টা? নিউটন 9 দিয়ে 4 বিয়োগ করলে 5টা, ঠিক আছে। ভর সংখ্যা 9, হ্যাঁ সবই তো ঠিক আছে। তাহলে 1, 2, 3 সত্যবাদী। পারছো? বুঝছো তোমরা যা যা করাইলাম এখন পর্যন্ত? আমি যা দেখতে একটু বুঝি আমি যাব সামনে, অফকোর্স জান না। ঠিক আছে। দেখো, আর্গনের পারমাণবিক সংখ্যা কত? আরে এই কোশ্চেনও করা লাগে, মানে ইজ্জত খাইবে আমার। 18। भैया দেখো, যদি ভর সংখ্যা চাইতো তাইলে একটা ব্যাপার ছিল। ভর সংখ্যা কত আর্গনের? 40 না? जी भैया जल्दी ঠিক আছে। 76 ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি? এটা হবে এই যে পটাশিয়াম। ক্যালিয়াম। হাইড্রোজেন কোন আইসোটোপে একটি মাত্র নিউটন, একটা নিউটন আছে কোথায়? তোমরা কেউ আবেগের বশবর্তী হইয়া পোটিয়াম দাগাই দিও না, এটা হবে ডিউটেরিয়াম, কারণ ডিউটেরিয়ামের সংকেত হলো গিয়া একটা নিউটন না ডিউটেরিয়ামে? জি স্যার। চিন্তা করো। অক্সাইডে প্রোটন সংখ্যা কত ভাই? প্রোটন সংখ্যা তো 8টাই হবে। ইলেকট্রন সংখ্যা বললো হয়তো 8 আর 2 10টা হইতো ওই সময়, যেহেতু আয়ন। ওজনের একটি অণুতে এই ওজনের সংকেত কি বলো তোমরা, আমি তোমার পড়াইছি। O3 ভেরি গুড, O3। এই একটা অণুতে কয়টা পরমাণু আছে তাইলে? 3টা। 3টা অক্সিজেনের পরমাণু আছে, এই তো শিখাইছি সব আল্লাহ। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 23, সরি 27 কি বলি দেখে ভুল বলি। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27 না?
তাই মনু, কথা বলো তোমরা। আর অ্যালুমিনিয়ামের দাঁড়াও, এই দেখো অ্যালুমিনিয়ামের এই যে পারমাণবিক সংখ্যা লিখে 13, মানে প্রোটন 13টা। আর অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা লিখে 27। আর আমরা জানি ভর সংখ্যা মানে হইল গিয়া আপেক্ষিক পারমাণবিক ভর। সামনে যাই। কোনটির আপেক্ষিক আণবিক ভর বেশি, এটা হিসাব করতে হবে, বুঝছো? এই যে H2SO4, এটা আমার মুখস্থ আছে, এটা হলো গিয়ে 98। HNO3 এটা হলো 1 যোগ নাইট্রোজেনের কত, 14, 1 আর 14 15, 15 আর কত 3 16 48, তাই তো? 48 আর 15 কত, 63। এটা হলো গিয়ে 63। এটার কত 2, কার্বনের হলো গিয়ে 12, এটার আবার কত 3 16 48, 48 আর 12 কত 60, 60 আর 2 কত 62। HCl এর কত, এই ক্লোরিন মানে হলো কি, এর হলো গিয়ে তোমার কত 35.5, আর হলো গিয়ে 1, মানে মোট হলো গিয়ে 36.5। এই আমি যে বের করলাম এগুলো তোমরা বের করতে পারবে না নিজেরা? জি স্যার। ভাইয়া আপনি কেমনে বাড়ি করছেন? আমি না এটা কারণে দেখতে পারি নাই। ভাইয়া কেমনে বের করছি, কত ক্লাসে শিখাইছি। দেখো এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর তুমি কিভাবে বের করবা? প্রথমে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, এর সঙ্গে যোগ করবা নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো গিয়া 14, এর সঙ্গে যোগ করবা অক্সিজেনের পারমাণবিক ভর কত, অক্সিজেনের পারমাণবিক ভর হলো গিয়া 16, কিন্তু আমার অক্সিজেন আছে কয়টা, 3টা, এই জন্য 16 গুণ 3, তাহলে 3 16 48, 48 আর 14 যোগ করলে হবে 62, 62 আর যোগ করলে হবে 63। এইভাবে আমরা প্রত্যেকটা বের করছি, ঠিক আছে? তাহলে আপেক্ষিক আণবিক ভর বেশি কার? অবশ্যই H2SO4 এর। আধান শূন্য কণিকাকে, এরা এত কোনো এই আধান শূন্য কণিকাকে ইলেকট্রন তো নেগেটিভ, প্রোটন তো পজিটিভ, একমাত্র এই নিউট্রন হইল গিয়া আধান শূন্য, এই জন্যই তো সে নিউট্রন, তার নাম নিউট্রন, নিউট্রাল। এম শক্তি স্তর মানে 3 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? 18টি। আর যদি এন শক্তি স্তর হইতো, মানে চতুর্থ শক্তি স্তর, তাইলে হইতো উত্তর 32টা। যদি কে হইতো কে, তাইলে 2টা। আর যদি এল হইতো তাইলে 8টা। একটা মৌলের পরমাণুতে এ সংখ্যক প্রোটন, বি সংখ্যক ইলেকট্রন, সি সংখ্যক নিউট্রন আছে, মৌলটির ভর সংখ্যা কত? আচ্ছা ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা না? তাহলে প্রোটন যদি হয় এ, তাহলে নিউট্রন আছে সি, তার মানে এ প্লাস সি। এটা হবে না উত্তর আমার? জি ভাইয়া। হ্যাঁ। থাইরয়েড ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য নিচের কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? থাইরয়েড ক্যান্সারে কোনটা? আয়োডিন। এক্স একটা মৌল যার দেখো একটা পরমাণুর ভর আমারে দিয়ে দিয়েছে, এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তুমি চাইলে এই যে সংখ্যাটা দেওয়া, এর সঙ্গে 6.023 ইন্টু 10⁻23 গুণ করলে আমার অ্যান্সার বেরোয় যাবে। এইটা কাটাকাটি চলে যায়, তুমি জাস্ট এইটা গুণ করো, এইটার সঙ্গে এই জিনিসটার সঙ্গে এইটা গুণ করো একটু, আমার অ্যান্সারটা বলো কত হয়। 24-এর কাছাকাছি হবে, সম্ভবত 24 হবে এটা, ঠিক আছে? এটা 24 হবে। 24 কার এই আপেক্ষিক পারমাণবিক ভর বা ভর সংখ্যা 24 কার? ম্যাগনেসিয়ামের না? স্যার। এটা কিন্তু জি ভাইয়া। এটা কিন্তু সম্ভবত ম্যাগনেসিয়াম, এই এক্স হইল গিয়ে ম্যাগনেসিয়াম। বুঝছো কিভাবে বের করলাম? আর বইয়ের সূত্র অনুসারে তোমরা চাইলে এই যে দেওয়া আছে, প্রথমে উপরে এইটা লেখবা, এই পুরোটা লেখবা, এটা পুরোটা এখানে লেখবা, এরপরে নিচে ওই যে 1.66 ইন্টু 10⁻24, এইভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারো। আর এইভাবেও করতে পারো, আমি শিখেছি। টাংস্টেন মানে উলফ্রেম। দেখো এই কোশ্চেনটা 3বার আসলো এই নিয়ে বোর্ডে। ইলেক হিলিয়ামেরটাও আসছে। হ্যাঁ, দেখো ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? এই আপেক্ষিক ভর বলছে, আপেক্ষিক, অ্যাকচুয়াল ভর কিন্তু বলে নাই। যদি অ্যাকচুয়াল ভর বলতো তাহলে আমার উত্তর হইতো এইটা, বুঝছো? 0 হবে। আমার কিন্তু আপেক্ষিক ভর 0, ওই যে সব কিন্তু ওই যে বক্সটার মধ্যে আছে, বলছিলাম ওই বক্সটা সুপার ইম্পর্টেন্ট। 89 নাম্বার এমসিকিউ। এল শক্তি স্তরে বিদ্যমান, এল শক্তি স্তর বলতে বুঝাইতেছি দ্বিতীয় শক্তি স্তর। ইলেকট্রনের কি বলছে, ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটে কোন, আচ্ছা দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা শক্তির বিকিরণ ঘটাইয়া কোন শক্তি স্তরে যাবে? আচ্ছা আগে তুমি বলো শক্তির বিকিরণ কখন ঘটবে, উপরে মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে, নাকি নিম্ন থেকে উচ্চতে গেলে? নিম্ন থেকে স্যার উচ্চ থেকে নিম্ন হ্যাঁ শক্তি হ্যাঁ, তাই ভুল কেন? উচ্চ থেকে যখন আমরা নিম্নে যাই তখন শক্তির বিকিরণ হয়। তার মানে এল শক্তি স্তরে যেহেতু অলরেডি আছে, ও 2 নম্বর শক্তি স্তরে আছে, তার মানে 2 নম্বর শক্তি স্তর হলে কি আমার উচ্চ শক্তি স্তর? তাহলে আমার শুধু শক্তি বিকিরণ হওয়াই তো হয়, তাহলে কি 2 থেকে 1-এ যাবে নাকি 2 থেকে 3-এ যাবে?
একে যাবে একে যাবে, তাহলে এক মানে কি, কে শক্তি স্তর। কে জি দেখলা স্যার কত ইজি। কে শক্তি স্তরের সর্বোচ্চ মানে কে শক্তি স্তর মানে প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা। দিদি ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, 19। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি, পরমাণু। কোন মৌলের পরমাণুতে নিউট্রন নাই, হাইড্রোজেন। কোন মৌলের একটা পরমাণুর ভর এত হলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত। ক্যালকুলেট করে এখনই বের করো নিজেরা। আমার তো বেরোই গেছে, তোমরা এখন বের করতে পারলে না। পারছো? भैया उन्हीं হ্যাঁ, এতক্ষণ লাগছে। মানবদেহে টিউমারের উপস্থিতি নির্ণয় নিচের কোন, আচ্ছা টিউমার মানে কি, টিউমার মানে হলো গিয়ে কোবাল্ট নাকি। জি স্যার হ্যাঁ। আর এই 32 ফসফরাস কিসে, লিউকেমিয়ায়, এটাও কিন্তু বোর্ডে আসা কোশ্চেন। এই সংকেতটিতে মৌলের দেখো প্রোটন আছে, প্রোটন কয়টা, 19টা, এটা ঠিক। ভর সংখ্যা কত, 39, এটাও ঠিক। আর ইলেকট্রনের সংখ্যা কয়টা, এই ইলেকট্রনের সংখ্যা 20 দিছে কেন, গাধা নাকি। নিউটনের সংখ্যা 20টা, ইলেকট্রনের সংখ্যা কিন্তু 19টাই, তাহলে 3 হবে না, 1 ও 2 হবে। বুঝছো? জি স্যার ঠিক আছে। কোবাল্ট, কোবাল্টের পারমাণবিক ভর কত। কোবাল্ট এই আমি মুখস্থ পারি না ভাই, কোবাল্ট বলো, তোমরা মুখস্থ করছো। ভর सताइस কত, পারমাণবিক সংখ্যা তো 27, কিন্তু ভর সংখ্যা কত, উপরে কত, 58 না নাকি, 58ই তো। তোমরা কি মুখস্থ করছো বলো, আমি মুখস্থ না কইরাও আন্দাজে মেরে দিই আর তোমরা পারো না। এই দেখো 1986 চেরনোবিল, রাশিয়ার কোন স্থানে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, চেরনোবিল। এর রাশিয়ার রাজধানী কোনটা, মস্কো না। जी भाई मुझको হুম। এই যে টিসি, টেকনিশিয়াম 99, টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম কত ঘন্টা, 6 ঘন্টা 6 ঘন্টা, তাহলে অর্ধায়ু কত, 3 ঘন্টা। কোন মৌলের একটা পরমাণুর বার এত, আবার দেখো উহা এই টাইপের কোশ্চেন কতগুলা যে দেবে আল্লাহ, একটু বের করো না। এই পারমাণবিক ভর চাইছে। भैया 27 पैसे अभी 27ই হবে। তাহলে একে, এর নাম কি, এই মৌলটার নাম কি বলতো, কার ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর মানে হলো কি ভর সংখ্যা, কার ভর সংখ্যা 27, উপরে 27 কার, অ্যালুমিনিয়াম না। দেখো প্রকৃতিতে পাওয়া হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, 3টা। এরপরে 4f, 4f এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত, 7। এমবি এর সমান সমীকরণে এম এর মান কত, এম মানে হইলো গিয়া ইলেকট্রনের ভর, ভি মানে হইলো গিয়া ইলেকট্রনের বেগ, আর মানে হইলো গিয়া তোমার যে শক্তি স্তরে ঘুরতেছে, মানে ব্যাসার্ধ, সোজা কথা ব্যাসার্ধ, ঠিক আছে। এম এর মান যেহেতু ইলেকট্রনের ভর, তাহলে ইলেকট্রনের ভর কত, এই নিচের এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে বলো তো, বি কত। হুম, ঠিকই তো আছে, আবার ঘুরে যায়, বি তো হবে, -28 গ্রাম। আর এদিকে যদি কেজি থাকতো তাহলে এইটা হইতো, কিন্তু -31, যদি এদিকে কেজি থাকতো তাহলে এইটা হইতো, মানে যদি এটা না থাকতো আর কি। পৃথিবীর বয়স নির্ধারণে, এই এই পৃথিবীর বয়স নির্ধারণে কোন মৌলের আইসোটোপ ব্যবহৃত হয়, এটা কার্বন হবে। ঠিক আছে, আমরা নাম শুনছি যে ডাইনোসর টাইনোসর বিভিন্ন ফসিল টসিল যে পাওয়া যায় এগুলার, ওগুলা কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে ওগুলা বের করে যে এগুলো এত কোটি কোটি বছর আগের। ওই প্রক্রিয়ার নাম হল কার্বন ডেটিং, কার্বন ডেটিং এর মাধ্যমে। তার মানে আমার কিন্তু কার্বনের আইসোটোপ ব্যবহার করতে হয়, এটা একটা এক্সট্রা ইনফরমেশন, মুখস্থ করো বা বই লিখে রাখো। সিলভার, সিলভার মৌলের প্রতীক কি, অবভিয়াসলি আর্জেন্টাম। ক্রোমিয়াম 3+ আয়নের কয়টি ইলেকট্রন আছে, ক্রোমিয়ামে নরমালি ছিল কয়টা, 24টা। 3+ মানে 3টি ইলেকট্রন বাইর করে দিয়েছে, তাহলে কয়টা হবে, 21টা 21টা। গুড গুড গুড। তাহলে আরো একটু ঘুরেই করতে পারে যে এই আয়নে কে কক্ষপথে কয়টা, অথবা এল কক্ষপথে কয়টা, এম কক্ষপথে কয়টি ইলেকট্রন, অথবা এন কক্ষপথে কয়টি ইলেকট্রন, নানা রকম ঘুরতে পারে কিন্তু। কপারের এম শেলে কতটি ইলেকট্রন থাকে, এম শেলে কপার, কপারের কত দাঁড়াও, 2 8, এখানে প্রথমে আমি 2টা দেই, তারপর হিসাব করি, 2 4, 4 আর 8 12, 12 আর 29 মানে 17 নাকি, 17, কিন্তু এদিকে তো 2 থাকে না, এটা তো 1 ওদিকে চলে যায়, তার মানে 18, 1 হবে। ঠিক আছে, তাহলে কপারের এম শেল মানে এই যে 3 নম্বরের শক্তি স্তরে কিন্তু আমার কয়টা ইলেকট্রন আছে,
18টা। এবার আমরা হিসাব করে বের করবো। H3PO4 ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড এটার নাম হলো কি ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, মুখস্থ করে ফেলো। ফসফরিক অ্যাসিড এর আপেক্ষিক আণবিক ভর কত, এটা বের করো। এই যে এটা তোমরা নিজেরা বের করো, আমি চুপচাপ বসে থাকবো। এখনো পারলা না? 98। বসে তোমার কত হয়েছে? 82। 82 কেন হয়েছে তোমার? 98 কেমন স্যার? H3PO4 দেখলা, তোমার দুইজন করলা, দুইজনের দুইটা অ্যান্সার আসলো, আর দুইটাই আমার অপশনে আছে। কত চমৎকার, কারণ তারা জানে তোমরা এক্স্যাক্টলি কোন জায়গায় ভুল করবা। তুমি কি করছো, তুমি হাইড্রোজেন 3 এটাকে 3 বসাইছো। ফসফরাস যখন তুমি করছো, তুমি সম্ভবত তুমি এখানে 16 বসাইছো, আমার যা মনে হয়। আর অক্সিজেনে তুমি কত, 16 গুণ 4, 16 গুণ 4 করলে কত হবে? 64 হবে। এই জন্য তোমার অ্যান্সারটা কত আসছে, 64 আর 16। এই তাও তো হয় না, তুমি তুমি কিভাবে করলা? নাকি 64 আর 16 কত? 80, 80 আর 3 তো 83 হওয়ার কথা। এই তুমি 82 কেমনে বের করছো? বাট আমার অ্যাকচুয়ালি, তাড়াতাড়ি। ফসফর আছে 15। হ্যাঁ ওইটাই করছো, বাট আমার অ্যাকচুয়ালি হবে কি, এই যে 3 যোগ ফসফরাসের কত, ভর সংখ্যা কত ফসফরাসের? 31। 31 যোগ 16 গুণ 4, তাহলে আমার কিন্তু উৎসব সে খুবই তাড়াতাড়ি করে ফেলেছে। চমৎকার, উৎসবরে ধন্যবাদ। 109। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখো 109 নাম্বার, প্রদত্ত মৌলটির নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত দেখো, আমার নর্মালি আমি জানি প্রোটন কয়টা দেওয়া, এখানে প্রোটন কয়টা বলো? পি সংখ্যক, পি সংখ্যক কিনা? প্রোটন কয়টা, পি না? জি ভাইয়া। তাহলে আমার নিউটন কিভাবে বের করবো? আমি এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করি না? তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কিউ মাইনাস পি, এটা হবে না আমার নিউটনের সংখ্যা। ঠিক আছে, তোমার তবে এখন যদি প্রশ্ন করতাম যে আমার এই মানে প্রদত্ত মৌল বা প্রদত্ত আয়নে আমার ইলেকট্রন কয়টা আছে, আমার উত্তর কত হতো বলো তো? এখানে ইলেকট্রন কয়টা আছে? এটা পারলে অনেক অনেক তোমার প্রতি আমার কি বলবো, রেসপেক্ট। ইলেকট্রন কয়টা আছে? ভাইয়া কয়টা? টিপি পি, পি সংখ্যক আর কি। সংখ্যক থাকার কথা, কিন্তু আর সংখ্যক তো দেখো মাইনাস করতে আমার যদি নর্মাল মৌল থাকতো তাহলে আমার হয়তো পি সংখ্যক, যেহেতু প্রোটনও পিটা ইলেকট্রনও পিটা, কিন্তু এটা একটা ক্যাটায়ন, আর প্লাস মানে আর সংখ্যক ইলেকট্রন ত্যাগ করা হয়েছে, তাহলে আমার ইলেকট্রন কিন্তু পি মাইনাস আর হয়ে যাবে। পারবা এগুলো আসলে? এই বুঝছো, এটা কিন্তু আমি আমি যে জিনিসটা পয়লাম এটা ইম্পর্টেন্ট। পারবা না? একটু চিন্তা করো তাইলেই বুঝবা। 110 তেজস্ক্রিয় আইসোটোপে যে টেকনিশিয়াম 99, আবার দেখো লাইফ টাইম 6 ঘন্টা বিট। আচ্ছা এটা কিন্তু বিটারশ্মি বিকিরণ করতো, তোমার মনে আছে? আক্রান্ত স্থানের জি ছবি ভাইয়া। তুলতে ব্যবহৃত হয়। তাহলে আমার কিন্তু 3টাই হবে নাকি? আমি তাও একটু মিলাইনি, আমার আবার নিজের মুখস্থ বিদ্যার উপরে খুব একটা বিশ্বাস নেই, বুঝছো? না ভাইয়া, ঠিক আছে। এই 110 তো বিদেশে বিটারশ্মি তো বিকিরণ দেয় নাই। তোমরা একটা কাজ করো, এই বইটা একটু খোলো তো, বইটা খুইলা টেকনিশিয়ান কিভাবে কাজ করে একটু ওই জায়গাটায় যাও, একটু দেখো তো দেখি বিটা রশ্মি বা গামা রশ্মি কি বলা। আমার কাছে তো বই নেই, বুঝছো, এটা সমস্যা, একটু দেখো। ভাই, কোয়েশ্চেনটা কি বলছিলেন ভাই? আমারও কি হইব? আচ্ছা তাহলে বিটা রশ্মি কোথায় আছে একটু দেখো না কষ্ট করে, বিটা রশ্মি যেন কোথায় ছিল স্পেসিফিক্যালি। স্যার পিটারও সে হচ্ছে আয়োডিনের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়োডিন, দেখছো আমি এজন্যই বলছি। তাহলে আমার টেকনিশিয়াম কিন্তু সে কিন্তু গামা রশ্মি নির্গত করে শুধু, তাহলে বিটা বিটা শব্দটা জাস্ট তোমার আসবে আয়োডিনের সাথে, ওই থাইরয়েড ক্যান্সারের সাথে, ঠিক আছে? তাহলে আমি এজন্যই বলছি যে আমার মুখস্থ বিদ্যার উপরে কিন্তু ভরসা নাই ভাই। আমি বুঝতে পারি ভালো, কিন্তু আমি মুখস্থ আমার একদমই খারাপ। 1 ও 3। 111 N-1 D3 3 NH2 ইলেকট্রন বিন্যাস n সমান সমান 4, মানে n এর মান যদি এখানে তুমি 4 বসো তাহলে এখানে হবে 3 3d3। দেখো তাহলে হবে কি 3d3, এই যে 3d3 আর 4s2,
এই ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের বলো তো? এখানে এর আগ পর্যন্ত, এটার আগ পর্যন্ত যে 1s2 2s2 2p6 3s2 3p6 আছে, মানে মোট 18টা চলে গেছে। এই 19, এই দুইটা 20টা, এই তিনটা মানে 23টা। তাহলে 23 আমার আছে কার? ভ্যানাডিয়ামের না? এই তোমরা কি বুঝছো এটা আমি কি করছি? এর আগে ওই যে 1s2 ওগুলো তো সব আছে, তো ওইখানে মোট 18টি ইলেকট্রন আমি দিছি। এখানে আরো অ্যাড হয়েছে কয়টা? দুইটা, 20টা আর তিনটা 23টা। 23টি ইলেকট্রন আছে কার? এই ভ্যানাডিয়ামের। এদিকে আরেকটু কারসাজি তারা করতে পারতো, মৌল ডিরেক্ট মৌল না দিয়ে ইলেকট্রন বিন্যাস মানে বিভিন্ন আয়ন টায়ন দিতে পারতো, সময় ওগুলো আমি গণনা টননা করে নেওয়া লাগতো, তাইলে আমি পারবো। এটা এই কোশ্চেনটাও ভালো লাগছে আমার কাছে। 5f অরবিটালের ক্ষেত্রে n প্লাস এল এর মান কত? অ্যান্সার বলো। 8 নাকি? এই কথা বলো না কেন? 8 না? স্ক্যান্ডেমের সর্বশেষ দুটি শক্তি স্তরের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? সর্বশেষ দুটি শক্তি স্তরের না? আচ্ছা, প্রথমে তো 1s2 2s2 2p6 ওগুলো আছে, 2 আর 8 তো আছে বললাম, 10টা তো শেষ। স্ক্যান্ডেমের মোট হলো গিয়ে 21টা ইলেকট্রন থাকে। তাহলে এরপরে আমার যাবে 3s2, তারপরে 3p6, তারপরে 3d আছে বাট যাবে 4s এ। 4s এ যাবে দুইটা, দুইটা যাওয়ার পরে একটা এখনো বাকি থাকবে, দেখো 10টা গেছে, 12 18 20, এখানে যাবে একটা, 21। তাহলে আমার সর্বশেষ দুটি শক্তি স্তর মানে কি 3 আর 4 বুঝতেছি। তাই দেখো তো 3s, এটা মেলে কার সাথে? 3s2 3p6 এই যে এইটা না, ডি নাম্বার আমাদের কিন্তু হয়ে গেল। কত সহজ। অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টা? এইটা হবে 10টা। যদি প্রোটন বলতো তাইলে 13টা, যদি ভর সংখ্যা বলতো তাইলে 27টা। নেক্সট 115 শেষ হয়ে গেছে, চিন্তা করি না, খুবই তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে। 4d এর n প্লাস এর মান কত? 6। কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? একটু ক্যালকুলেট করো তো ভাইয়া। সালফারের 32 না? 159 না, 159.5 হবে। ঠিক আছে, 17, 117 আর কি। ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টা? এই শক্তি স্তর কয়টা ক্যালসিয়ামে? 4টি। ভেরি 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 গুড, 4টি শক্তি স্তর আছে। আর এখানে ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি? এই যে এইটা দেখো তো, n+1, ধরো আমি n এর মান যদি আমি ধরি 3, n এর মান ধরলাম 3, তাহলে n+1 এর মান কত? 4 না? তাহলে আমার কি 3d5 4s1। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা মানে কি? ক্রোমিয়াম। ক্রোমিয়াম, গুড। এটা কিন্তু ক্রোমিয়াম বাদে আরো নিচে, ক্রোমিয়ামের নিচে আমরা যখন পর্যায় সারণী দেখবো, ক্রোমিয়ামের নিচে ওই সেম গ্রুপে যারা যারা আছে তারাও অনেকে অনেকে মানে, বাট ওগুলো আমাদের আপাতত দরকার নেই। ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? একটু করছিলাম, কত জানি? 3টা না নাকি? সরি কি বলি আমি, দেখছেন নিজে। এম মানে কি 3 নম্বর শক্তি স্তর, তাহলে 2 8 আর কত? এখানে দুইটা, এই দাঁড়াও তো, এখানে কয়টা? ভ্যানাডিয়ামে মোট কয়টা হবে তাহলে? 11টা না নাকি? বুঝছো এটা? ভাইয়া 11টা বুঝছি। কারণ এই যে তোমার, আমি তো 11টা। মানে তুমি যদি উপশক্তি স্তরের ভিত্তিতে করো তাহলে এটা কি জিনিসটা ক্লিয়ার হবে। আমি তো একটু তাড়াতাড়ি করছি জিনিসটা, শক্তি স্তরের ভিত্তিতে কইরা 11টা হবে। তোমরা উপশক্তি স্তরের মাধ্যমেই করো সবসময়, ঠিক আছে? হুম, আর কি আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু দেখো তো, এটা তোমার নিজে একটু চেষ্টা করো, আমি বলবো না। পারছো? এখানে বলছে কি এ কিউ জেড প্রচলিত প্রতীক নয়, মানে এ কিউ জেড জাস্ট এখানে চলক আকারে আছে, বাট এগুলো এগুলো অন্য প্রতীককে মিন করতেছে। যেমন এটা যদি হয় সিলিকন, তাহলে এটা সিলিকনের আগে কি আছে? অ্যালুমিনিয়াম, এটা হলো কি অ্যালুমিনিয়াম, এ হলো কি অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত? ওয়েট আ সেকেন্ড, এটা কি হলো? ও সরি সরি, এটা তো জেড মৌলের ভর সংখ্যা চাইছে। জেড তাইলে কি হবে? এক আমি লিখে, এ হলো কি অ্যালুমিনিয়াম,
সিলিকনের পরে এ হলো গিয়ে ফসফরাস কিউ, জেড হলো গিয়া সালফার, এই সিরিয়াল তো এটা তো ক্লোরিন, কারণ এটা ঠিক আছে। তো এই আমি তিনটার আমি আসল নাম বের করলাম। এখন জেড মানে এই সালফার, সালফারের ভর সংখ্যা কত? 32, তাই না? বা সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর কত? ওটাও কিন্তু 32। ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর সেম, তবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর একটু পার্থক্য আছে, ওটা সেম না, মাঝে মাঝে বেশিরভাগ ক্ষেত্রেই সেম হয় আর কি। নিকেলের পারমাণবিক ভর কত? নিকেলের কত ভাই? 59 নাকি? এটা পারমাণবিক ভর ভাই, ভর সংখ্যা না, এটা পারমাণবিক ভর, অথবা এখানে ভর সংখ্যা চাইছে, 59 হবে। একটা ইলেকট্রনের প্রকৃত ভর কত? এটা ঠিক আছে না? জি স্যার। প্রকৃত আধান কত? এটা ঠিক আছে না? এটা ঠিক আছে না? জি স্যার। ধইরা মানে মারা লাগে ধইরা। এই এটা 10⁻19 লেখা, এটা 10⁻−19 আছে এদিকে। স্যার ভুল হয়েছে। তাইলে কি বলো মানে এতে 2 নাম্বার কিন্তু হবে না, এই 2 নাম্বার এ সি ডি হবে না, বাকি থাকবে শুধুমাত্র বি। তার মানে দেখো ভর প্রোটনের তুলনায় 1840 গুণ কম। ঠিক আছে, এসব ঠিক আছে। আচ্ছা, 123, নিম্নের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্রকে সমর্থন করে না? মাই গড, নিম্নের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাসে 2n² সূত্রকে সমর্থন করে না? আচ্ছা, এটা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসকে করো তো 1s2 2s2 2p কত 5 নাকি? সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1, ক্লোরিনে সব সেম, জাস্ট 3s2 3p5। আর পটাশিয়ামে কত হবে? 1s2 সবই ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। কারণ কথা সেটা না, কথা হলো গিয়ে নিচের কোন মৌলটি ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে সমর্থন করে না? উম, এরা ভাই সত্য কথা আমি নিজে বুঝতেছি না, মানে এটা কোন মিন করে আর কি এটার উত্তর দেবো আমি। আচ্ছা, আমি অ্যান্সারটাকে দেখি কি দেওয়া। 123, 123-এ ডি দেওয়া, বুঝছো? 123-এ ডি দেওয়া, কিন্তু ডিটা কিভাবে হয়েছে আমি, তোমাদের কোনো আইডিয়া আছে ডিটা কিভাবে হইলো হইলো হলো ডি? ভাইয়া আমার কোনো আইডিয়া আছে কারো? আমার কোনো আইডিয়া নাই। আমিও বুঝতেছি না। আচ্ছা, একটা কাজ করো, এটা লাগলে পরে কোনো একদিন আমার যদি মানে চিন্তা করতে হবে আমার একটু সামান্য, হঠাৎ করে পাইছি তো আমি বুঝতেছি না, ওই সময় লাগলে বোঝাই দেবো অনেক, ঠিক আছে? এটা দাগ দিয়ে রাখো, লাগলে কোশ্চেনটা খাতায় লেখা রাখো উত্তর সহ, যে সমর্থন করে না, কেন করে না কোনো একদিন আমি ব্যাখ্যা করবো, হয়তো বা আগামী ক্লাসে ব্যাখ্যা করে দেবো। 124, নিচের কোন মৌলটির একটা পরমাণুর ভর এত গ্রাম? বলছে কোন মৌলটির একটা পরমাণুর ভর এত গ্রাম। তাহলে আমার পরমাণুর ভর আমি একটা বের করি চাইলে, দেখো পরমাণু ভর কিভাবে বের করবা। আপেক্ষিক পারমাণবিক ভরের সঙ্গে তুমি যদি 1.66 ইন্টু 10⁻24 গ্রাম গুণ করো, তাইলে কিন্তু তোমার একটা পরমাণুর ভর বের হইয়া যাবে, তাই না নাকি? হুম, বুঝছো? জি ভাইয়া। তুমি জাস্ট কিছু না, এটারে ভাগ করো, এই যে একটা পরমাণুর ভর তোমার দেওয়া, এটারে তুমি এই এই সংখ্যাটা দিয়ে ভাগ করো, তাহলে আমার আমার এখন বলো অ্যান্সারটা কত আসে তোমার। আমিও করি, আমার অ্যান্সার আসছে 16। ঠিক আছে, আমার তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? 16, মানে আমার ভর সংখ্যা 16। ভর সংখ্যা 16 কার? এই যে চারটা মৌল দিকে দেওয়া, এর মধ্যে কার ভর সংখ্যা 16? অক্সিজেনের। অক্সিজেনের ভর সংখ্যা 16। নাইট্রোজেনের ভর সংখ্যা 16 হতে পারে, বাট ওর হলো গিয়ে আইসোটোপের, নাইট্রোজেনের আইসোটোপ আছে ওরকম, বাট আমরা আইসোটোপ নিয়ে এখন চিন্তা করবো না, নর্মাল মৌল নিয়ে চিন্তা করতেছি। এরপরে কোন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর যদি এত হয়, দেখো একটি পরমাণুর প্রকৃত ভর এত গ্রাম হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা একটু করো, তাহলে হয়ে যাবে অ্যান্সার। আমি জাস্ট ওর সঙ্গে 6.023 গুণ করে দিই, তাইলে আমার হয়ে যায়, এজন্য শর্টকাট 40 হয়েছে। ঠিক আছে, দিবে 40 পাইছি। হ্যাঁ।
আচ্ছা, তাহলে কিসের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করা যায়? কিসের মাধ্যমে পরমাণুর গঠন, আচ্ছা রাদারফোর্ড মডেল দেশে নাকি এক্স রে ইউভি, আচ্ছা কোয়ান্টাম বলবিদ্যা দিলো নাকি, এটার উত্তর দেখতে হবে। কত নাম্বার এটা, 126? তাই 126-এর রাদারফোর্ড মডেলই দাগাইছে, অন্য কিছু দাগায় নাই, ঠিক আছে। মানে নর্মালি মিন করছে রাদারফোর্ডের মডেল, যদিও কিছু ভুল ছিল, বাট লিস্ট উনি তো তোমার রাদারফোর্ড সাহেবই কিন্তু প্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিয়েছে, তারপরে শক্তিস্তর সম্পর্কে ধারণা দিয়েছে। এই জন্য যদিও শক্তিস্তর কেমন দেখতে সেটা সে বলতে পারে নাই, বৃত্তাকার নাকি উপবৃত্তাকার কিছুই বলে নাই, বাট তাও উনি যেহেতু মানে দেশে আর কি, এই জন্য পরমাণুর গঠন রাদারফোর্ডের মডেল উত্তর হয়েছে। ঠিক আছে, পারবা? ঠিক আছে। 127, অ্যালুমিনিয়াম 3+ সংকেতটিতে ভর সংখ্যা 27, হ্যাঁ এটা ঠিক আছে। নিউটন সংখ্যা 14, এটাও ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা 13, না এটা ঠিক নেই, এটা একটা আয়ন, সো এখানে ইলেকট্রন কিন্তু 10টা হবে, 1 আর 3 হবে উত্তর। তারপর এখানে দেখো সি মৌলের কয়টি আইসোটোপ আছে? সি মৌল, আচ্ছা সি মৌল কি আগে দেখো তো, 1s2 2s2 2p-তে, আচ্ছা মোট ইলেকট্রন তাহলে কয়টা, দুইটা দুইটা, চারটা, পাঁচটা আর একটা, 6টা। তার মানে ও কিন্তু কার্বন। কার্বন মৌলের কয়টি আইসোটোপ আছে? কার্বন আইসোটোপ কয়টা? 3টা নাকি? C12, C13 আর C14। তারপরে 129, আয়রন পরমাণুর নিউটন সংখ্যা কোনটি? নিউটন সংখ্যা দেখো বিয়োগ করলে কত হবে, 30 নাকি? হার্টে পেসমেকার বসাতে ব্যবহৃত হয়, এটা একটা মুখস্থ করবা, বইতে লেখা রাখো পাশে, এইটা হবে প্লুটোনিয়াম 238, এইটা ব্যবহৃত হয় হার্টে পেসমেকার বসানোর জন্য, এটা বইতে সুন্দর করে লিখে রাখো। 131, সেটা এক্সট্রা ইনফরমেশন। 131, সিলিকনের একটা পরমাণুর ভর কত গ্রাম? এটা কিভাবে বের করবা? তুমি জাস্ট আপেক্ষিক পারমাণবিক ভর কত, আচ্ছা সিলিকন দেখো, সিলিকনের পারমাণবিক সংখ্যা কত বলো তো, 14 না? আর আর ভর সংখ্যা কত একটু বলো না, আমার ভুলে গেছি। 28? 29। সিলিকনে 29? দেখো তো একটু, আপেক্ষিক পারমাণবিক ভর 28 হবে। ভর সংখ্যা কত, 28 নাকি 29 একটু দেখো, আমার তো মনে পড়ে হচ্ছে 29, মানে 28। 28, তুমি 29 কেন বলো তাহলে? দেখো, তাহলে আমার আমি এমন আমার সূত্রটা কি, আমার মেইনলি তো আমি একটা সূত্র মুখস্থ করছি তাই না, সূত্রটা হলো গিয়া যে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10^24। এখন আমার এদিকে চাইছি একটা পরমাণুর ভর, মানে আমাকে এইটা চাওয়া হয়েছে, মানে এইটা আমি জানি না, তো এইটা যদি বের করতে হয় এইটা সমান সমান কি, এইটা গুণ এইটা না, তাহলে তুমি পারমাণবিক ভরের সঙ্গে এটা গুণ করলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে একটু গুণটা করো, গুণ করো। পারমাণবিক ভর কত, 28, 28-এর সঙ্গে এটা একটু গুণ করে দেখো তো। 46.48, তার মানে এইটা হবে অ্যান্সার, মানে এটা হলে অনেকটা এমন যে 46.48 ইন্টু 10^24, এখানে 10^24, এখানে 10^23, এই জন্য এখানে 46.48 ছিল, বাট এখানে 4.648, ঠিক আছে, দুটো জিনিস সেম, আবার আউলাই ফেলাই না কেউ। 132, আচ্ছা এটা কেন ব্যবহৃত হয়? অবশ্যই কি, এই ক্যান্সার, লিউকেমিয়া, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসা, এক তো হবে মাস্ট। আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে, উদ্ভিদের বেড়ে ওঠা জানতে আমার সম্ভবত কেন জানি মনে হয় এই 2 নাম্বারটা হবে। হাড়ের ব্যথার চিকিৎসায় হওয়ার কথা না, বাট আমি তোমার শিওরলি জানা দিচ্ছি, আমার মতে 1 আর 2 হবে, বাট আমি অ্যান্সার দেখে বলতেছি। হ্যাঁ ঠিক আছে, 132 এই দাগাইছে, এ আর বি হবে, মানে 1 আর 2 হবে। হাড়ের ব্যথার চিকিৎসায় 32 ফসফেট ব্যবহার হয় না, ঠিক আছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এক্স ও ওয়াই গ্যাস উৎপন্ন হয়, ওরে বাবারে, এটা কিভাবে কি করব? এক্স গ্যাসটির আণবিক ভর বেশি, নিচে 133-এ কোশ্চেন করছে ওয়াই এর আণবিক ভর কত, আমি তো এইটাই জানি না যে এক্স কে আর ওয়াই কে। আচ্ছা এই কয়টা কোশ্চেন, এই যে 133 134 বাকি রাখো বুঝছো, কারণ আমি বুঝতেছি না এটা মানে কোন মেন করে করছে সে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বাট আমি তোমার অ্যান্সার দেখে দাঁড়াও দেখি তো, ওয়াই এর 133 কত, 133 দেওয়া হলো গিয়ে বি, 133 দিচ্ছে বি,
আর আণবিক ভর 30 কার আছে কেউ আদৌ আণবিক ভর 30? সিলিকন তো 28, সিলিকনের পরে ফসফরাসে তো ডিরেক্ট 31 চলে আসে, আণবিক ভর 30 আবার কার তাইলে? জানি না ভাই। আর এক্স গ্যাস এটা লাগলে কেউ সার্চ দিও যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় কি কি গ্যাস উৎপন্ন হয়, বুঝছো? যদি কারো ইচ্ছা থাকে, বাট আমি জানি না, আমি জাস্ট অ্যান্সার গুলো তোমার দাগাই দিতেছি। 134 তোমার কত হয়েছে? 134 তারা দাগাইছে এ, মানে 1 ও 2 এসিড বৃষ্টির জন্য দায়ী, আর ফলমূলের পচন রোধেও ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি জানি না এক্স কে ওয়াই কে। 135 নাম্বার, আইসোটোপ কোনটি? আচ্ছা এটা কে, যেহেতু আমার পারমাণবিক সংখ্যা 6, তার মানে এই মৌলটা কে বলো তো? কার্বন না? কার্বনের আইসোটোপ কোনটি? এটা না? জি স্যার। আর্গন মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টা আর্গনে? 3টা। আর্গনের ইলেকট্রন বিন্যাস হলো গিয়ে 288, মনে পড়ছে? হ্যালো, মনে করতে ভাইয়া। বুঝছো বুঝছো? ঠিক আছে, ভালো মতো বুঝছো তো? 137 কপারের ইলেকট্রন বিন্যাসে কোনটি সুস্থিত অবস্থা? আমরা তো আমরা জানি যে এটা কি D10 4s1 হবে, এটা হবে উত্তর। আচ্ছা, এরপরে স্ক্যান্ডিয়ামের তৃতীয়শীল ইলেকট্রন কয়টা? 9টা। কইরা দেখবা তোমরা। কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়? এটা কিন্তু প্রোটন সংখ্যা না? প্রোটন সংখ্যা কিন্তু নিজস্ব সত্তা কিন্তু প্রোটন সংখ্যার মাধ্যমে, কারণ পারমাণবিক সংখ্যা, এটা কিন্তু পি হবে। তাও আমি একটু মিলেই দেখি। তাই এটাই হবে। হ্যাঁ ঠিক আছে। 140 আধুনিক সংজ্ঞা অনুযায়ী মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি হবে বলতো? এই যে মৌলের একটি, এই যে এই সংখ্যাটা, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই C12 আইসোটোপের ভরের 1/12 অংশ। 3 নাম্বার তো হবে, এছাড়াও কি কিছু হবে দেখো তো? এই মৌলের একটি পরমাণুর ভর মানেই হইল কি আমার, আচ্ছা দেখো, মৌলের একটা পরমাণুর ভর আর মৌলের পারমাণবিক ভর কি সেম? তোমরা যারা আমার ক্লাস করছো তারা অবশ্যই এটা বুঝে গেছে, পারমাণবিক ভর মানে একটার ভর না, পারমাণবিক ভর মানে হইলো গিয়া 6.023 ইন্টু 10⁻23 পরমাণুর ভর। তাহলে অবশ্যই আমার এইটা কিন্তু হইতে পারবে না, এক তো হবেই না। বাট 2 নাম্বার, এই মৌলের একটা পরমাণুর ভর মূলত বলতে বোঝায় যে প্রোটনের ভর আর নিউটনের ভর, আর প্রোটন আর নিউটন মিলে কিন্তু তৈরি করে নিউক্লিয়ন। তাহলে মৌলের এই নিউক্লিয়ন সংখ্যার প্রকৃত ভরের সমষ্টি, এটা মানেই হলো গিয়া মৌলের একটা পরমাণুর ভর। তাহলে আমার কিন্তু 140 কি 2 আর 3 হবে না? 140 সি, 2 ও 3, ঠিক আছে। 141 কোন আইসোটোপটি পোল্ট্রি ফার্মে ব্যবহৃত হয়? আল্লাহ, কোথা দিয়ে আনছে টোকাইয়ে টোকাই, আল্লাহ জানে। এই কোনটা হবে আমি জানি না, আমার অ্যান্সার দেখতে হবে। স্টোন সেম দেখাইছে নাকি? 141 না 141 এ দেখাইছে কোবাল্ট। এ কোবাল্ট ব্যবহৃত হয়, ঠিক আছে। কোবাল্ট আরেকটা কাজে ব্যবহৃত হইতো। কি কাজে? টিউমার শনাক্তকরণে। তাহলে টিউমারের পাশাপাশি বইতে পোল্ট্রি লিখে দিও যে পোল্ট্রি ফার্মে এই কোবাল্ট 60 ব্যবহৃত হয়, মনে থাকবে। আর জি ভাইয়া। প্লুটোনিয়াম, ওই যে প্লুটোনিয়াম, ওটা কোথায় জানি ব্যবহৃত হইতো একটু আগে, ওই যে হার্টের পেসমেকারে। তারপরে আবার ওই যে 32 ফসফেট, ওটা আরেকটা কাজ ছিল কি, ওই যে গাছের বৃদ্ধি। এগুলো লেখা রাখবা কিন্তু সব বইতে। ইলেকট্রন বিন্যাস কোন আয়নের? এটা কোন আয়ন দেখো তো? দেখো এটা কিন্তু বলছে কি কোন আয়নের, এটা কিন্তু বলে নাই কোন মৌলের। সো যদি কেউ এমন কাজ করে যে গুণে 2 2 4 6 10 12 18 আর 5 23, সে মনে করবে আচ্ছা তাহলে 23টা ইলেকট্রন কার আছে, বা 23 কার, 23টা ইলেকট্রন কার আছে বলো তো? দেখো আয়রনের এমনি 26টা থাকে, বাট এখানে 2 প্লাস, মানে আমার এদিকে আছে 24টা। কোবাল্টের থাকে কয়টা? কোবাল্টের থাকে 27টা, বাট এখানে 3 প্লাস, মানে আমার আছে 24টা। এখানে আছে আয়রন 3 প্লাস। দেখো আয়রনের কিন্তু আমার মূলত থাকে 26টা, আর 3 প্লাস মানে আমার কিন্তু 23টা। এটা এটার সঙ্গে কিন্তু মিলছে। আবার ক্রোমিয়ামের দিকে একটু তাকাই, ক্রোমিয়ামে আমার মূলত থাকে কয়টা? 24টা, মানে আর এখানে আছে কয়টা তাহলে? 21টা। না মিলে নাই, তাহলে আমার অ্যান্সার হবে এই যে বি। বাট এটা আরেকটু মিলেই দেখতে পারো, কারণ আয়রনে কেমন ছিল, আয়রনের ইলেকট্রোমিনাসটা কিন্তু ছিল এই যে আমার 4s2 3d6, এখান থেকে 3টি ইলেকট্রন ত্যাগ করছে, এই 4s2 গায়েব হয়ে গেছে, আর 3d6 থেকে 3d5 হয়ে গেছে। ঠিক আছে, আমরা ব্যাক ক্যালকুলেশনও করবো। 143 নাম্বার, আর মনে হয় 10টা 12টা আছে। একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত? বের করো,
জাস্ট ওই আপেক্ষিক পারমাণবিক ভর মানে একের সঙ্গে গুণ করবা 1.66, তাহলে তো এটাই হবে উত্তর। বুঝছো? ঘুরে গেছে। সব ওই সূত্র সূত্র। হ্যাঁ, আচ্ছা তাহলে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থির? দেখছো সেম কোশ্চেন কতবার আসবে, দেখো কোনটা হবে, এটা না? ডি ডি, ক্রোমিয়ামের ক্ষেত্রে পারছো। আর যদি এখানে D10 থাকতো তাহলে এইটা হইতো। তেজস্ক্রিয় আইসোটোপ এই কোবাল্ট 60 ব্যবহার হয় কোথায়? এই যে টিউমার, কই টিউমার? আচ্ছা, রক্তের লিউকেমিয়ায় তো 32 ফসফেট ব্যবহৃত হয়, এটা তো হয় না, এক তো হবে না। খাদ্যদ্রব্য সংরক্ষণও সম্ভবত হয়, দেখো এক তো হবে না, তাহলে আমার বাকি থাকে শুধুমাত্র বি নাম্বার অপশনটা, তাহলে আমার বাধ্য হয়ে বি দাগাইতে হবে, আমি শিওর না। তারপর আমি যখন বাসায় আসবো তখন আমি দেখবো ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহৃত হয়, এটা আমি জানি, টিউমার শনাক্ত করে, টিউমার আবার ক্যান্সার ধ্বংস করে, কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণে এটা হয় কিনা এটা আমি বাসায় আইসা এটার জন্য গুগলে সার্চ করবো, ওই সময় বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বইতে লেখা রাখো যে এই কোবাল্ট 60 আরেকটা ব্যবহার হইল গিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণে টিউমারের পাশাপাশি। ঠিক আছে, আবার মুরগির খামারেও ওই পোল্ট্রি ফার্মেও কিন্তু ছিল সম্ভবত, মনে থাকবে এগুলো। জি ভাইয়া। তারপর 146 কোন ইলেকট্রন বিন্যাসটি ফেরিক আয়নের জন্য প্রযোজ্য? ফেরিক আয়নের জন্য প্রযোজ্য কোনটা, এটা একটু নিজেরা করো ভাই, একটু আগেও কর, ওই পৃষ্ঠাও করাই আসছি। এরপরে সম্ভবত এইটা না, সম্ভবত এইটা হবে। আর এই যে হাইড্রোজেন আয়নটিতে আমার প্রোটন সংখ্যা কয়টা? এই প্রোটন দেখছো শূন্যটা, প্রোটন তো একটা, তাহলে দুই তো হবে না, তার মানে আমার হবে এই বি নাম্বার অপশন। ইলেকট্রন আছে শূন্যটা আর নিউট্রন আছে শূন্যটা, ঠিক আছে, 2 1 ও 3। 148 কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পরমাণুক? এক পরমাণুক বলতে বোঝায় যে ওই অণুটা একটা পরমাণু দিয়ে সৃষ্টি হয়েছে, এগুলো হলো কি এক পরমাণুক। ঠিক আছে, যেমন কোন পারমাণবিক সংখ্যা, দেখো পারমাণবিক সংখ্যা 8 কার? অক্সিজেনের, অক্সিজেন কিন্তু একটা দ্বিমৌল, অক্সিজেন কিন্তু এক পরমাণুক না। আবার পারমাণবিক সংখ্যা 16 কার? সালফারের, সালফারও কিন্তু এক পরমাণুক না, সালফার কিন্তু সম্ভবত S8 আকারে অণু মানে পরিবেশে থাকে, S8 অণু 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 হিসেবে থাকে, এটা এক পরমাণুক না। 17 কি? 17 হইল গিয়ে ক্লোরিন, ক্লোরিন কিন্তু Cl2 আকারে থাকে পরিবেশে। আর 54 কে, বাকি থাকে একমাত্র 54, 54 কে আমি নিজেও আমার মুখস্থ না 54 কে। ঠিক আছে, একটু এই অফ করো, কিন্তু 54 দ্বারা মুখস্থ না, বাট আমি বের করতে পারি। 54 হলো গিয়ে আমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এটা সম্ভবত জেনন, জেনন। ঠিক আছে, জেনন হলো কি একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা হলো এক পরমাণু। আমি অ্যান্সার দেখি 148 ডি। হ্যাঁ ঠিক আছে, 148 ডি হবে। আর তোমরা পর্যায় সারণী দেখতে পারো 54 কার, আমার মনে হচ্ছে জেননের, বের করলাম আর কি। গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভরটা মুখস্থ করে ফেলা হয়ে 128 হবে। তোমরা গ্লুকোজের সংকেতটা কি জানো? গ্লুকোজের সংকেত হলে কি, যারা বায়োলজি পড়ছে, C6H12O6। এখন এইটার আণবিক ভর যদি বের করো তুমি দেখবে 180 হয়েছে। কিভাবে হয়েছে নিয়ম আমি তোমার শিখিয়ে দিছি, বের করবা নিজেরা একটা। 150 নিচের কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 10 ও নিউট্রন সংখ্যা 12 রয়েছে? দেখো তো ইলেকট্রন 10 কার? এই অক্সিজেনের কিন্তু, এই অক্সিজেনের তো ইলেকট্রন তো 10টা আছে, কিন্তু আমার না, নিউট্রন সংখ্যা তো 9টা, এটা হবে না। এখানে না, এখানেও হবে না। অক্সিজেন ইলেকট্রন 10টা কোথায় আছে? না এখানেও নাই, তাহলে এমন এইটা আছে। দেখো সোডিয়ামে আমার ইলেকট্রন কিন্তু 10টা আছে, আর নিউট্রন কিন্তু কয়টা? 12টা, এই যে এইটা হবে। বুঝতে পারছো? ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির অনুরূপ? দেখো ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামে ছিল কয়টা? 20টা। নর্মাল ক্যালসিয়াম মৌল ইলেকট্রন ছিল 20টা, 2+, তার মানে আমার ইলেকট্রন এখন আছে 18টা। তাহলে 18টা ইলেকট্রন কার আছে এখানে? আর্গনের না, তাই আর্গনের কিন্তু হবে। আবার 152তে নিচের কোনটির ডি অরবিটাল অর্ধপূর্ণ? অর্ধপূর্ণ ডি অরবিটাল কিন্তু আছে আমার, কোথায় আছে? দেখো তোমরা কেউ কপার দাগাইও না, কপার কিন্তু পরিপূর্ণ ডি অরবিটাল, কপার হবে না। ক্রোমিয়াম, ক্রোমিয়াম তো এদিকে আবার অপশনে নাই। আয়রন হবে না, আয়রন, আয়রনও হবে না, কপারও হবে না। বাকি থাকে আমার জিঙ্ক আর ম্যাঙ্গানিজ। হুম, এখন আচ্ছা জিঙ্ক আর ম্যাঙ্গানিজটা একটু দেখো তো, এটা একটু ইলেকট্রোমিনেস করো। জিঙ্ক তো হওয়ার কথা না, জিঙ্ক কিন্তু পরিপূর্ণ ডি অরবিটাল থাকে, 3d10 4s2 হবে। আমার বাকি থাকে ম্যাঙ্গানিজ, আর ম্যাঙ্গানিসের, ও হ্যাঁ ম্যাঙ্গানিসের কত পারমাণবিক সংখ্যা? 25। তুমি যদি করো এটা দেখবে, এটা এমন হয় যে 3d5 4s2, তার মানে কি অর্ধপূর্ণ ডি অরবিটাল আছে। তাহলে আমার অ্যান্সার কত হবে? ম্যাঙ্গানিজ।
153। আচ্ছা, হাড়ের ব্যথায় ব্যবহার করা হয় কোনটা? হাড়ের ব্যথা ভাই, এই কোশ্চেন মুখস্থ করতে হবে। 153 কত হয়েছে? 153 বি। 153 আর নিচে আবার লেখছে সংস্করণ বই। আচ্ছা, মানে এটা আগের সংস্করণে ছিল, বাট নতুন এডিশনে জিনিসটা নাই। স্ট্রোনোসিয়াম আর লেগে এস এম এর নাম আমার নিজেই ভুলে গেছি, ঠিক আছে, সরি। তো এইটা হবে, চাইলে মুখস্থ রাখতে পারি। এস আর এস এম হাড়ের ব্যথায়, একটু কঠিন, এক্সট্রা ইনফরমেশন লিখে রেখো। ক্যালসিয়াম 2+ ইলেকট্রন সংখ্যা কয়টা? ক্যালসিয়ামে কয়টা? 20টা। এখানে 2+, তার মানে 18টা, তাই না? এই 22টা বলছে কে? এই শেষ, হ্যাঁ ভাইয়া। আজকের ক্লাস এই শেষ। 154টা এমসিকিউ কয়লাম, এই আজ পর্যন্ত বোর্ডে যত এমসিকিউ আছে সব শেষ তোমাদের, ঠিক আছে, এই চ্যাপ্টারের উপরে। ওকে। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, অপরকে ভালো রেখো। আসসালামু আলাইকুম।